আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? দেখা হয়ে গেল আমাদের অ্যাকাউন্টিং এর একটা ফ্রি ক্লাসে। যেই ফ্রি ক্লাসটার মধ্যে আমরা নগদান বইয়ের এ টু জেড শিখবো। কি না, আমরা এ টু জেড শিখবো না, একটু বাকি থাকবে। সেটা কি ভাইয়া? খুচরা নগদান বইটা আমরা আজকে শিখবো না। আমরা এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা, এই তিন ধরনের নগদান বই নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে? নগদান বই থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা 4 মার্কের প্রশ্ন আসে এমসিকিউ সিকিউতে, আর এমসিকিউ থেকেও এখান থেকে অ্যাটলিস্ট 1 থেকে 2 মার্কের প্রশ্ন আসে। সো আমরা অলমোস্ট আজকের ক্লাসটার মধ্যে 6 মার্কের প্রিপারেশন এনশিওর করব। নাম্বারটা ছোট মনে হতে পারে, বাট এই ছোট নাম্বারটা এনশিওর করতে পারলে কিন্তু তোমার এ প্লাস এর জুস তুমি অনেকটা আগে থাকবা। ওকে, দেখতে পাচ্ছি রানিং চলে আসছে, অজয় চলে আসছে, ইস্টার চলে আসছে। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আই বিলিভ তোমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছো। সো এই ফ্রি ক্লাসগুলো টার্গেট হচ্ছে তোমাদেরকে বোঝানো যে ভাইয়া আমরা কিভাবে পড়াই, আমাদের পড়ানোর স্টাইল কেমন, আমাদের বোঝানোর স্টাইল কেমন, ওভারঅল এই ফ্যাক্টটা। তো ক্লাস শুরু করার আগে যদি একটু কয়েকটা ভালো কথা বলে নিই। সে ভালো কথা হচ্ছে অ্যাকাউন্টিং এর অধ্যায় 2টা হচ্ছে অনেক বড়। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায় 2টা অনেক বড়। এই অধ্যায় 2 থেকে অলমোস্ট 2টা কোয়েশ্চেন আসে প্রত্যেক বছরই। তো 2টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন জাবেদা সেগমেন্টটা থেকে আসে। জাবেদা, খতিয়ান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এই পার্ট ওগুলা থেকে আসে। আর আরেকটা কোয়েশ্চেন আসে নগদান বই সেগমেন্টটা থেকে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা প্রত্যেকটা জিনিস ধরে বেঁধে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এছাড়াও তোমরাও বলতে পারো যে কোন কোন জায়গায় নগদের মধ্যে তোমার প্রবলেম ফেস করেছো এই পর্যন্ত। আমরা সেই জিনিসগুলো আজকে ক্লাসে সলভ করব। মেইনলি নগদান বই করতে গেলে আমাদের যেই প্রবলেম গুলো হয়, যে আচ্ছা ভাইয়া আমি না এটা বুঝতেছি না যে কনফারেন্সটা কোথায় জানি বসবে, এটা না একটা প্রবলেম হয়। তারপর ভাই আমার এইটা প্রবলেম হয়, এটা একটা মেজর প্রবলেম, যে ভাই সব লেনদেন বসাইছি, প্রাপ্তির দিকে প্রাপ্তি বসাইছি, প্রদানের দিকে প্রদান বসাইছি, কিন্তু ভাইয়া ওই একটা লেনদেন আছে না 31 তারিখে বলে যে নগদ উদ্বৃত্ত 2000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমাদান করো। এই লেনদেনে যায় কবি এবং তুমি দুজনে কি হয়ে যাও? নীরব হয়ে যাও। তারপর এটাও অনেকে নীরব হয়ে যাও যে ব্যাংক উদ্বৃত্ত 3000 টাকা রেখে বাকি টাকা নগদ ব্যাংক থেকে উত্তোলন করা হলো। সো এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি প্রবলেম ফেস হয়, বাকি সবগুলো আমরা পারি। সো আজকের ক্লাসের আরেকটা জায়গায় প্রবলেম হয় বাট্টার টাকা নির্ণয় করতে। অনেক সময় বলে দেয় 5% বাট্টা বাদ দিয়ে 950 টাকা পাওয়া গেল। সেক্ষেত্রে বাট্টার অ্যামাউন্ট কত হবে এটা বের করতে আমাদের কয়েকজনের প্রবলেম হয়। তো সব প্রবলেমের সমাধান আমরা এই ক্লাসে আমরা ট্রাই করতেছি, যাতে করে তোমরা নগদান বই নিয়ে আজ পর্যন্ত যা যা প্রবলেম ফেস করছো সেই প্রত্যেকটা প্রবলেম সলিউশন হয়ে যায় একটা ক্লাসের মধ্যে। ওকে, সাদেক জিজ্ঞাসা করছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি সাদেক। ওকে, সামনে যদি আসি, তো নগদান বইকে এটা একটা এমসিকিউ তে আসে। এটা শুধু ঢাকা ভার্সিটি, মানে ঢাকা ভার্সিটি বলতেছি, এটা নট অনলি এইচএসসি তে আসে, ঢাকা ভার্সিটির এমসিকিউ কোশ্চেনেও এই জিনিসটা জিজ্ঞাসা করে যে নগদান বইকে কয় ভাগে ভাগ করা যায়। নগদান বইকে 4 ভাগে ভাগ করা যায়। এক ঘর নগদান বই, দুই ঘর নগদান বই, তিন ঘর নগদান বই, আরটা কি ভাইয়া? খুচরা নগদান বই। কেউ আবার ভুলে বলে ফেলিও না 4 ঘর নগদান বই। জাস্ট মনে রাখবা নগদান বই বেসিক্যালি 4 প্রকার: এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা, আর একটা কি ভাইয়া? খুচরা নগদান বই। এক ঘর নগদান বইয়ের কনসেপ্টটা হচ্ছে টাকার কলাম থাকবে একটা, জাস্ট নগদ টাকার কলাম। দুই ঘর নগদান বইয়ে টাকার কলাম থাকবে দুইটা, নগদ আর ব্যাংক। আর তিন ঘর নগদান বইতে টাকার কলাম থাকবে তিনটা, নগদ, ব্যাংক, বাট্টা। এই তিনটেই হচ্ছে এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা, এই তিনটা ডিফারেন্স। এই তিনটার বেসিক এবং মেজর ডিফারেন্স হচ্ছে এই জিনিসটাই। এক ঘরাতে টাকার কলাম একটা, দুই ঘরাতে টাকার কলাম দুইটা, তিন ঘরাতে টাকার কলাম হচ্ছে তিনটা। এটা মাথায় রেখো, না হলে কিন্তু ভাইয়া ভুল হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হবে। ওকে, নাও তোমাদের জন্য একটা প্রশ্ন, দেখি কয়জন অ্যান্সার করতে পারো। আমি অপশনটা এখানে দিচ্ছি, এ, বি, সি, ডি। অপশন চারটা ভালো মতো দেখো। আর আমার কোশ্চেন যেটা, এইখানে তিন ঘর নগদান বইতে, তিন ঘর নগদান বইতে ঘর সংখ্যা কত? তিন ঘর নগদান বইতে ঘরের সংখ্যা কত? ঘরের মানে ছকের মধ্যে সংখ্যা কত? ঠিক আছে, আমি যদি দিই 10, 12, 14, 16,
তোমাদের একটা পোল দিচ্ছি জাস্ট টু ডিসাইড যে কার কে কত ভালো পড়ো। আমি যদি ঘরগুলো গুনি, তারিখ, প্রাপ্তি 4 নাম্বার, তারপর ওকে। সো তোমাদের সামনে একটা পোল যাচ্ছে এখনই, জাস্ট দেখো কে অ্যান্সারটা কত হবে, দেখি কয়জন পারো। ওকে দেখি। সো তোমাদের প্রশ্ন হচ্ছে 3 ঘরা নগদান বইতে যারা যারা রানিং বলছে 7টা, তারপর ইস্তিয়াকুল বলছে হচ্ছে 14টা, তারপর আলী বলছে 6টা, সোহা বলছে 14টা, দেখি কার অ্যান্সার সঠিক হয়। 3 ঘরা নগদান বইতে ঘর সংখ্যা কত? তোমাদের সামনে একটা কুইজ চলে গেছে, ওখানে ক্লিক করে অ্যান্সার দিয়ে দাও। তো আমরা একটা ঘরটা আঁকার চেষ্টা করি। আগে আমরা 1 ঘরা থেকে যাই। সো বেসিক্যালি 1 ঘরাতে মাঝখানে তোমরা যখন খাতায় করবা, স্কেল দিয়ে একটা প্রত্যেকটা জিনিস করার একটা সিস্টেম আছে। তুমি যখন নগদান বই করতেছো, তখন ফার্স্ট অফ অল তুমি খাতায় যে পোর্শনটা নগদান বই করবা, স্কেল দিয়ে পুরাটা একটা মাপ নিয়ে নিবা। তোমার স্কেলে দেখবা 12 একটা দাগ থাকে, নর্মাল প্লাস্টিক স্কেল গুলাতে 12 ইঞ্চি মানে হিসেবে সিস্টেম করা থাকে। সো 12 পর্যন্ত আমাদের খাতার লেন্থ হয় না, আমরা সাধারণত 10 অথবা 11 পর্যন্ত পারি। তাহলে স্কেলের অর্ধেক ওয়াইজ মাঝখানে একটা দাগ দিয়ে নিবা। এটা দাগ দিয়ে নিলে সুবিধা কি হয়, তুমি জানো এই পাশে যতগুলা ঘর হবে, এই পাশে ঠিক ততগুলা ঘর হবে। এখন তারিখের ঘরটা একটু বড় রাখবা, একটু বড়। এরপর বিবরণ লেখার জন্য একটু জায়গা রাখবা, তার কারণে লিখতে হয়। পরের 2টা ঘর অনেক চিকন দেবে, বিকজ এখানে কোনো কিছু লিখতে হয় না। বা তারপরে 3টা ঘর একটু বড় রাখবা, নগদ, ব্যাংক, বাট্টা। নগদের ঘর টাকা লেখা লাগে, ব্যাংকের ঘর টাকা লেখা লাগে, বাট্টার ঘর টাকা লেখা লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোন দিক? এটা হচ্ছে আমার ডেবিট দিক। ডেবিট দিকে তাহলে কয়টা ঘর থাকছে? 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এটা হচ্ছে নগদ, এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে বাট্টা। ঠিক আছে, আচ্ছা সেম ভাবে এটা আমার কোন সাইড? প্রাপ্তির দিক। ডেবিট দিক হচ্ছে কার দিক? প্রাপ্তির দিক। এদিকে যদি আমি আসি তারিখ, তারিখের পরে হচ্ছে প্রদান, প্রদান, তারপরে হচ্ছে 75 নাম্বার পৃষ্ঠা নগদ, ব্যাংক, বাট্টা। সো এখানেও নগদ, এখানে ব্যাংক, এখানে বাট্টা। সো টোটাল কয়টা ঘর হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ঘর হচ্ছে। 3 ঘর নগদ আমি বলি, তাহলে ঘরের সংখ্যা কত ভাইয়া? 14টা। এখন যদি জিজ্ঞাসা করা হয় 2 ঘরাতে কত, 2টা কম, দ্যাট মিনস কয়টা? 12টা। 1 ঘরাতে কত? দ্যাট মিনস আরো আরো 2টা কম, দ্যাট মিনস কয়টা ভাইয়া? 10টা। মানে 1 ঘরাতে জাস্ট টাকা কলম থেকে একটা, 2 ঘরাতে 2টা, 3 ঘরাতে 3টা। সো এই ঘর সংখ্যাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই ভুলগুলো করো না কখনো। সো 1 ঘরাতে 10টা, 2 ঘরাতে 12টা, 3 ঘরাতে কয়টা ভাইয়া? 14টা ঘর থাকে। সো আমি জাস্ট লিখে রাখি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট 10, এটা হচ্ছে 12, আর এটা কত ভাইয়া? এটা হচ্ছে 14। ঠিক আছে, ওকে। আর খুচরা নগদান বইয়ে কতগুলা ঘর হবে, এটা মানে একদম ডিফাইন করে জিজ্ঞাসা করেন, এটা বলাও ঠিক মতো যায় না। তার কারণে ডিপেন্ড করে আমার কোয়েশ্চেনে কি দেয়া আছে, ওইটার উপর বেস করে আমার এটা ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। এবার সামনে আগে, সো নগদান বইয়ের ধারণা, এখানে অনেক কিছু বলা আছে। তুমি যদি একদম সিম্পল ওয়ার্ডস এ বুঝাই, একটা ব্যবসায় নগদ টাকা, ব্যাংক মানে নগদান টাকা যত লেনদেন হয়, বেসিক্যালি ওইটাই নগদান বইয়ে তোলা হয়। যদি 1 ঘর নগদান বই জাস্ট নগদের পার্টটা তোলা হয়, 2 ঘরা বললে নগদ, ব্যাংক 2টা পার্টি তোলা হয়। আর 3 ঘরা বললে নগদ, ব্যাংক, বাট্টা 3টার পার্টি কি করা হয় ভাইয়া? তোলা হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এভাবে মনে রাখবা। ঠিক আছে, এবার যদি আমি এখানকার বুকিশ নলেজে আসি, ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যেসব লেনদেন হয়ে থাকে তা নগদে ও ধারে উভয় হইতে পারে। ভালো কথা। ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত যেসব লেনদেন থেকে নগদ অর্থ প্রাপ্তি ও নগদ অর্থ প্রদান হয়, সে সকল লেনদেনকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে তারিখের ক্রম অনুসারে যে প্রাথমিকভাবে লেখা হয়, সেটা হচ্ছে কি ভাইয়া? নগদান বই। ওকে, নগদান বইতে কোন প্রকার কি লেখা হয় না ভাইয়া? ধারে লেনদেন লিপিবদ্ধ করা হয় না। এই জিনিসটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণ তোমাকে বললো, মনে করো ইসমাতের নিকট হতে ক্রয়, ঠিক আছে, ISMAT ইসমাত, ইসমাতের নিকট হতে ক্রয় 20,000 টাকা। এটা কি নগদান বইয়ে আসবে নাকি আসবে না? হ্যাঁ নাকি না বলো তো? ইসমাতের নিকট হতে ক্রয় 20,000 টাকা, এটা কি নগদান বইতে আসবে নাকি আসবে না? তারপর সেকেন্ড আর একটা জিনিস, ওইটা বলতে হয় সেকেন্ড কোয়েশ্চেন। অবচয় ধার্য করা হলো 10%, বা অবচয় ধার্য করা হলো 500 টাকা, এটা কি নগদান বইয়ে আসবে নাকি আসবে না? দেখি তো বলো তো, কয়জন পারে দেখতে চাই। হুম, বলো। আচ্ছা, উম
আসবে নাকি আসবে না? ইয়েস, ঠিক আছে, জাস্ট এটা বলো যে ইসমাতের নিকট হতে ক্রয়, এটা কি নগদান বইতে আসবে নাকি আসবে না? ইয়েস নাকি নো? আমি দেখি তো এখানে কোনো অপশন আছে নাকি ইয়েস নো ঠিক করার, তোমাদের থেকে যা ইয়া করো। আসবে না, কেন আসবে না? শ্রীপর্ণা, তারপর হচ্ছে সোহা, বলো তো কেন আসবে না ভাইয়া? ওকে, ওকে, সো আমি দুইটা তোমাদেরকে দিছি যে তোমরা দুইটাই সিলেক্ট করতে পারো। লেটস সি কি হয়। সো আমি দুইটা লেনদেনের কথা বলছি। ইসমাতের নিকট হতে ক্রয়, ঠিক আছে, 20,000 টাকা, আর একটা হচ্ছে অবচয়। এইটা নগদান বইতে আসবে নাকি আসবে না দেখি বলো। প্রথম কথা, এটা আসবে না। তার রিজনটা কি ভাইয়া? তার কারণ কোন প্রকার ধারে লেনদেন বা যে সকল লেনদেনগুলো অনগদ লেনদেন, মানে ধারে লেনদেন বা যেসব লেনদেনে জাবেদা করলে নগদান হিসাবকে আসলে খুঁজে পাওয়া যায় না, সেগুলো আমার কোথায় আসে না ভাইয়া? সেগুলো আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। তার কারণ নগদান বইয়ের মধ্যে আসতে হইলে আমার ওই হিসাবটা লেনদেনের মধ্যে নগদান হিসাব থাকতে হবে, অথবা যদি দুই ঘর হয় সেক্ষেত্রে ব্যাংক হিসাব থাকতে হবে। এই দুইটার একটা নাই, তাহলে সেটা আমার নগদান বইয়ের মধ্যে কি হবে না ভাইয়া? আসবে না। কোন প্রকার ধারে লেনদেন আমার নগদান বইয়ের মধ্যে আসবে না, মাথা থাকে যেন। ওকে, এবার আমরা সামনে গিয়ে নগদান বলতে খতিয়ানের মধ্যে ডেবিট দিক ক্রেডিট দিক থাকে। ডেবিট দিক সকল প্রকার কি লেখা হয় ভাইয়া? প্রাপ্তিগুলা, মানে টাকা আসলে বা প্রাপ্তিগুলো সেটা বুঝাই সেগুলো লিখতে হয় ডেবিট দিকে। আর প্রদান বুঝাইলে সেটা লিখতে হয় কোন দিকে ভাইয়া? ক্রেডিট দিকে। টাকা আসছে, প্রাপ্তি বুঝাইছে যে যে কোনো কারণে টাকা পাইছি, সেটা কোথায় বসে? প্রাপ্তির দিকে। আর টাকা চলে গেলে, উড়ে গেলে, পালায় গেলে কোথায় বসে ভাইয়া? প্রদানের দিকে বসে। জাস্ট সিম্পলি এটা মনে রাখবা। এখন তোমার প্রশ্ন হচ্ছে, এটা তোমার কমন সেন্স দিয়ে বুঝতে হবে একটা লেনদেন পরে যে ভাইয়া আমার প্রাপ্তি হইছে নাকি প্রদান হইছে। দেখো, পণ্য বিক্রি করলে টাকা আসে, পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, ঠিক আছে। সো এখন বিক্রি করলে তাহলে কি হয়? প্রাপ্তি হয়। ক্রয় করলে তাহলে কি হয়? প্রদান হয়। বেতন দিলে টাকা চলে যায়, তারপর ভাড়া দিলে টাকা চলে যায়। সো প্রাপ্তি, টাকা আসলে সেটাকে প্রাপ্তি বুঝায়, আর টাকা চলে গেলে সেটা কি বুঝায় ভাইয়া? প্রদান বুঝায়। ওকে, সামনে আসি। নগদান বই হচ্ছে কি প্রাথমিক ও পাকা বই। এখানে প্রাথমিক ও পাকা বই বলার রিজনটা হচ্ছে, প্রাথমিক বই বলা হয় কাকে ভাইয়া? জাবেদাকে। জাবেদাকে কি বলা হয়? হিসাবে প্রাথমিক বই। আর পাকা বই বলা হয় কাকে ভাইয়া? খতিয়ানকে। সো খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। সো নগদান বই হচ্ছে বেসিক্যালি জাবেদা ও খতিয়ান উভয়। এই জন্য নগদান বইকে একই সাথে প্রাথমিক বইও বলা হয়, একই সাথে পাকা বইও বলা হয়। বা যদি আমাকে জিজ্ঞাসা করে হিসেবে সহকারী বই কোনটা বা হিসাবে প্রাথমিক বই কোনটা, হিসেবে প্রাথমিক বইয়ের নাম হচ্ছে জাবেদা। আর পাকা বই কোনটা? পাকা বই হচ্ছে খতিয়ান। আর নগদান, জাবেদা খতিয়ান উভয় একসাথে কোনটা ভাইয়া? নগদান বইকে জাবেদা খতিয়ান উভয়ই বলা হয়। ওকে, সামনে আসি। বলা যায় নগদান হিসাব থেকে নগদ আচ্ছা, বলা যায় যে হিসাব বই থেকে নগদ ও ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি এবং নগদ ও ব্যাংক সংক্রান্ত প্রদান সংক্রান্ত যাবতীয় লেনদেন তারিখ অনুযায়ী লেখা হয়, তাকে কি বলা হয় ভাইয়া? নগদান বই বলা হয়। আমরা যখন ম্যাথে ঢুকবো আর একটু ডিটেইলস আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। সো যখন ম্যাথে করবো ওই জায়গাতে আমরা যাব। ওকে, সামনে আসি। প্রথম কথা, আমাদের নগদান বই আমরা কিভাবে প্রস্তুত করব ওটা একটা ডিটেইলস এখানে বলা আছে। আমরা নিয়মগুলো আগে একবার একবার করে দেখে নিব। নিয়মগুলো একবার দেখা শেষ হয়ে গেলে এবার আমরা অ্যাকচুয়াল ম্যাথে যখন যাব, তখন আমাদের একটা 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 করে কি করতে হবে? বলতে হবে এটা প্রাপ্তি, এটা প্রদান, এটা এদিকে যায়, ওটা ওদিকে যায়, এটা এখানে বসবে, এটা ওখানে বসবে। এভাবে আমরা পুরো জিনিসটা সাজাবো। খতিয়ান না ভাই? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, খতিয়ান না ভাই, পাকা বই বলা হয় খতিয়ানকে, আর নগদানকে জাবেদা খতিয়ান উভয়ই বলা হয়। ওকে, সামনে আসি। আমাদের নগদান বই করার জন্য ফার্স্টে কি করতে হবে? প্রদত্ত লেনদেন থেকে নগদ ও ব্যাংকের মাধ্যমে সংগঠিত লেনদেনগুলো শনাক্ত করতে হবে। মানে যে লেনদেনগুলো দেয়া আছে, এই লেনদেনগুলোর মধ্যে কোন লেনদেনগুলোর সাথে মানে জাবেদা করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব পাওয়া যাবে, আমাদেরকে ফার্স্টে ওইটা ফাইন্ড আউট করতে হবে। শনাক্ত করা মানে খুঁজে বের করা। ওকে, ফার্স্ট কাজ করলাম, লেনদেন সহ লিপিবদ্ধ, লিপিবদ্ধ মানে লেখার জন্য কোন নগদান বই উপযুক্ত তা নির্ধারণ করতে হবে। ফর এক্সাম্পল, আমার যে লেনদেনগুলো দেয়া আছে সেখানে শুধু নগদান হিসাবই আছে, ব্যাংক হিসাব কোনো লেনদেন নাই, সেক্ষেত্রে আমরা কোন নগদান বই করব? এক ঘরা। আমার যে লেনদেনগুলো দেয়া আছে সেখানে জাস্ট নগদ হিসাব হিসাব আর ব্যাংক হিসাব আছে, বাট্টা নামে কোনো হিসাব নাই, সেক্ষেত্রে আমরা কি করব? দুই ঘরা।
আর যদি বাট্টার নামে কোনো হিসাব থাকে সেক্ষেত্রে আমরা কি করব ভাইয়া 3 ঘর নগদান বই করব। কোয়েশ্চেনে কিছু বলে দেওয়া না থাকলে আমাদের লেনদেনগুলো পড়ে বুঝতে হয় কোন নগদান বইটা এই লেনদেনগুলোর জন্য পারফেক্ট, ওই হিসাবে করতে হয়। আর কোয়েশ্চেনে স্পেসিফিক উল্লেখ করে দেয় যদি 2 ঘর নগদান বই করতে, তখন যদি বাট্টা থাকেও তখন আমরা 2 ঘর নগদান বইয়ের মধ্যে করব, জাস্ট বাট্টার টাকাটা আমরা কোথাও লিখবো না। সিম্পল অ্যাজ দ্যাট। আর এইখানে বাট্টা বলতে কিন্তু নগদ বাট্টা বোঝায়, এই বাট্টা কিন্তু কারবারি বাট্টা একদম না। নগদ বাট্টা কারবারি বাট্টা ডিফারেন্সের জন্য গ্রুপে কিন্তু ভিডিও দিয়ে দিছি, কাইন্ডলি ভিডিওটা দেখে নিবা। আর নগদ বাট্টা আর কারবারি বাট্টা নিয়ে তোমার জীবন আর ইনশাআল্লাহ কোনো কনফিউশন হবে না। ওকে, আমার এখানে আজান দিচ্ছে না, আমার এখানে আজান দিলে আমি অবশ্যই চুপ হয়ে যাব, ঠিক আছে রিয়া? ওকে, আমাদের 2 নাম্বারটা বোঝানো শেষ। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত নগদান বই ডেবিট দিকে বসে। তো দেখবা যখনই আমরা একটা করে নগদান বই করব, নগদান বইয়ের 1 নাম্বার লেনদেনটা থাকে মানে নগদ হিসাবের উদ্বৃত্ত বা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। যদি বলে নগদ হিসাবের উদ্বৃত্ত বা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত, তাহলে সেটাকে আমরা কোন দিকে লিখবো? সেটাকে আমরা ডেবিট দিকে লিখবো। কি নামে লিখবো? ব্যালেন্স বিডি নামে লিখবো। কিন্তু যদি বলে দেয় ব্যাংক জমাতিরিক্ত, তখন আমরা এটাকে কি নামে লিখবো ভাইয়া? ব্যালেন্স বিডি নামে লিখবো। আর ব্যাংক জমাতিরিক্ত বলে সেটাকে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। নগদ আর ব্যাংক বললে সেটাকে আমরা কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। কি নামে লিখবো? ব্যালেন্স বিডি নামে লিখবো। আর ব্যাংক জমাতিরিক্ত বললে আমরা কি নামে লিখবো? ব্যালেন্স বিডি নামে লিখবো। বাট কোন দিকে লিখবো ভাইয়া? ক্রেডিট দিকে লিখবো। ওকে, এরপরে আমাদের কাজ কি? এরপরে আরেকটা জিনিস, যদি আমার কোয়েশ্চেন আবার এরকম বলা থাকে যে নগদ ব্যাংক জমানে ব্যবসায় শুরু করা হলো, তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যবসায় শুরু করা হলো বলা থাকলে ওইখানে কিন্তু আমাদের মূলধন হিসাব লিখতে হবে। মাথায় রেখো, যদি আমাকে বলো ব্যবসা শুরু করা হলো, ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে? মূলধন হিসাব লিখতে হবে। যদি বলা যায় নগদ হিসাবের জের ব্যাংক হিসাবের জের, তখন আমরা কি লিখবো? ব্যালেন্স বিডি। যখন বলবে নগদ হিসাবের যে ব্যাংক হিসাবে যে, তখন আমরা কি লিখবো? ব্যালেন্স বিডি। বাট যদি বলো নগদ ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মূলধন হিসাব লিখতে হবে। এই জায়গাগুলো তো অনেকে কনফিউজড হয়ে যায়, সো এই জন্য তোমাকে এই পয়েন্টটা ক্লিয়ার করে দিলাম। ওকে, সো ব্যালেন্স বিডি আর মূলধন হিসেবে আনলে মূলধন হিসেবে লিখতে হবে। আর যদি বলে ব্যাংক জমা দিতে, সেটা ব্যালেন্স বিডি নামে লিখবো। সেটা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। এটা হচ্ছে আমাদের প্রথম লেনদেনের জন্য, ঠিক আছে? ওকে, এরপরে যদি আমি আসি, সকল প্রকার নগদ ও ব্যাংকের মধ্যে প্রাপ্তি ডেবিট দিকে, প্রাপ্তির ঘরে সমস্ত হিসাব খাতে উল্লেখ করতে হবে, হাবিজাবি অনেক কিছু করতে হবে। প্রাপ্ত বার্তা প্রদানের দিকে আর প্রদত্ত বার্তা প্রাপ্তির দিকে বসবে। এইটা এইটা আমার ম্যাথের মধ্যে ডিরেক্ট যা বুঝবো, ডেবিট ক্রেডিট যোগফল নির্ণয় করে ব্যালেন্স বিডিসিডি করতে হবে, ব্যালেন্স সিডি পরবর্তী হিসাব করে শুরুতে বসতে হবে। তো ব্যালেন্স বিডিসিডির কাহিনী হচ্ছে, আমরা সব লেনদেন লেখার পর খতিয়ানা যারা টি ছক করছো, খতিয়ানের টি ছকে আমরা কি করি? সব লিখে ফেলার পরে তারপরে যেটা করি, ডেবিট সাইড যোগ করি, ক্রেডিট সাইড যোগ করি। যেদিকে যোগফল বড় হয় সেইটা দুই দিকে লিখে ফেলি। দুই দিকে লেখার পর যেদিকে যোগফল কম ছিল বা ছোট ছিল সেদিকে আমরা কি লিখি ভাইয়া? ব্যালেন্স সিডি লিখি। আর যত টাকা কম ছিল ওই টাকার অ্যামাউন্টটা বসাই দিই। ব্যালেন্স সিডির তারিখ হয় আমরা যে মাসে ম্যাথ করতেছি ওই মাসের শেষ তারিখ, আর ব্যালেন্স বিডির তারিখ হয় আমরা মানে যেই মাসে ম্যাথটা করেছি তার পরবর্তী মাসের একদম শুরুর তারিখ, ঠিক আছে? তো আমরা যখন ম্যাথে ঢুকবো তখন প্রত্যেকটা জিনিস আরো ইন ডিটেল দেখতেছি। সো ম্যাথে আগে একবার ঢুকে ফেলি, তারপর বাকিটা দেখতেছি। সো এক ঘর নগদান বই, এক ঘর নগদান বইতে টাকার কলাম থাকে একটা, প্রাপ্তির দিকে একটা, প্রদানের দিকে একটা। সো ওইভাবে আমরা দেখি। সো ফার্স্ট একটা ম্যাথ দেখি। সো এখানে বলা হয়েছে নগদ তহবিল। সো নগদ তহবিল বলে নগদ তহবিলকে আমরা কি নামে আনবো? ব্যালেন্স বিডি নামে আনবো। সো তোমরা তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাকে দেখে বলা এখান থেকে কোন কোন লেনদেন আসবে আর কোন কোন লেনদেন আসবে না। দেখি বলো পারলে। এখান থেকে কোন কোন লেনদেন আসবে আর কোন কোন লেনদেন আসবে না, ঠিক আছে? আলী, আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট তোমার কাজ হচ্ছে আলী, তুমি বলো এখান থেকে কোন লেনদেন নগদান বইয়ে আসবে আর কোন লেনদেন নগদান বইয়ে আসবে না। দেখি কেমনে পারো, মানে কয়জন পারো।
ওকে, 10 আর 16 বলছে আসবে না ভাইয়া, রানিন বলছে, তারপর শ্রীপর্ণা বলছে সোহেলের নিকট আসবে না, 10 তারিখ আসবে না ভাইয়া, 10 আর 31। দেখি, প্রথম কথা, নগদ তহবিল আসবে, নগদে পণ্য ক্রয় আসবে, সোহেলের নিকট বিক্রয়। দেখো তো ভাইয়া, ব্যক্তির নাম উল্লেখ আছে, নগদ ব্যাংক কিছু বলা নাই, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি ধারে বিক্রয়। যে ধারে চেনার উপায় কি? ধারে চেনার উপায় হচ্ছে ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে, বাট নগদ বা ব্যাংক কোনো কিছু বলা নেই, তাহলে বুঝতে নিতে হবে এটা কি আমাদের ধারে বিক্রয়। আর ধারে বিক্রয় আমরা জানি কেমনে করি? ধারে বিক্রয় মানে ধারে বিক্রয় কি? বিক্রয় তো দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, যেহেতু নগদ হিসাব নাই, তার মানে এইটা আমার নগদান বইয়ের মধ্যে আসবে না। একটা পাইছি, ওকে। তারপর আকবরের নিকট হতে প্রাপ্তি আসবে, টাকা পাইছি, সো এটা আসবে, এটাতে একটা রাইট। বাবরকে প্রদান করার টাকা দিছি, এটাও আসবে। নগদে সারপ্রাইজ ক্রয়, এটাও আসবে। বেতন প্রদান, এটাও আসবে। একজন বলছে আসবাবপত্রটা আসবে না, আবার মানে ভাইয়া বলো, আসবাবপত্র ক্রয় যাবে কি? আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, নগদ টাকা চলে গেছে না, টাকা চলে গেলে সেটা কেন আসবে না? সেটা তো অবশ্যই আসবে, তাই না? সো আসবাবপত্র ক্রয় এটাও আমাদের কি ভাইয়া আসবে। এটাকে কেন আনলাম না? কারণ কারণ আমাদের হচ্ছে যে সকল লেনদেনের ফায়দা করলে নগদ ব্যাংক দুটার একটা পক্ষ আসে না, বা ধারে লেনদেন গুলো আমরা কি করতে পারি না ভাইয়া? নগদান বই আনতে পারি না। স্পেসিফিক করে বলে, যে সকল লেনদেনে করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব আসবে না, সেগুলোর কোনোটাই আমাদের কোথায় আসবে না ভাইয়া? নগদান বই আসবে না। ওকে, এবার আমরা আসি কোনটা কোন দিকে আসবে। সো নগদ তহবিল যদি আমাদেরকে বলে এটাকে আমাদের কি নামে লিখতে হয়? এটাকে আমার লিখতে হয় ব্যালেন্স বিডি নামে। এটাকে আমার কি নামে লিখতে হয় ভাইয়া? আমার লিখতে হয় ব্যালেন্স বিডি। ঠিক আছে, নগদ তহবিলকে আমার কি নামে লিখতে হয়? নগদ তহবিলকে আমার ব্যালেন্স বিডি নামে লিখতে হয়, নাম্বার 1। এরপরে নগদে পণ্য ক্রয়, ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে এটা বসবে কোন দিকে? এটা বসবে আমাদের প্রদানের দিকে। ঠিক আছে, তারপরে আকবরের নিকটতে প্রাপ্তি, টাকা আসছে না, টাকা আসলে বুঝাইলে আমার কোন দিকে বসবে? প্রাপ্তির দিকে বসবে। বাবরকে প্রদান করা হলো, টাকা চলে গেছে, টাকা চলে গেলে আমার কোথায় বসবে? প্রদানের দিকে বসবে। সাপ্লাইজ ক্রয়, সাপ্লাইজ ডেবিট, নগদান ক্রেডিট, টাকা চলে গেছে না, টাকা চলে গেলে কোথায় বসবে? প্রদানের দিকে বসবে। তারপরে বেতন প্রদান, এটাও কোন দিকে বসবে? প্রদানের দিকে বসবে। তারপরে আসবাবপত্র ক্রয়, টাকা চলে গেছে না, মানে আমাদের মেইন কনসার্ন হচ্ছে টাকা আসছে না টাকা চলে গেছে। টাকা আসলে প্রাপ্তির দিকে, টাকা চলে গেলে কোন দিকে বসবে? প্রদানের দিকে বসবে। টাকা প্রাপ্তির দিকে, টাকা চলে গেলে কোন দিকে ভাই? প্রদানের দিকে। সো আমি যে এটা করলাম, এই জিনিসটাই কি পরের পেজে করা আসছে। ব্যালেন্স বিডি নামে কত হাজার টাকা বসছে? 15,000 টাকা বসছে। এই যে আগের পেজে আমাদের ছিল নগদ তহবিল 15,000 টাকা, এই আমাদের ডেবিট দিকে ব্যালেন্স বিডি নামে বসছে কয় হাজার টাকা ভাই? 15,000। এরপরে কি করা হয়েছে? এরপরে আমাদের কে ছিল? পণ্য ক্রয়, এটা কোথায় আসবে? টাকা চলে গেছে, এই জন্য হচ্ছে প্রদানের দিকে। কয় হাজার টাকা ভাইয়া? 2,000 টাকা। এরপরে সোহেলের নিকট বিক্রয়, এটা কি হবে ভাইয়া? আসতেছে না, তার কারণ এটা ধারায় লেনদেন। দেখো সোহেলের নিকট বিক্রয় আমার কোথাও নাই। এরপরে আমার কে ছিল? আকবরের নিকট প্রাপ্তি, টাকা আসছে, প্রাপ্তি বুঝালে কোন দিকে আসবে ভাইয়া? প্রাপ্তির সাইডে এই যে 3,000 টাকা আমরা নিয়ে আসছি। তারপরে প্রত্যেকটাই হচ্ছে প্রদান, এখান থেকে শুরু করে বাবর, সাপ্লাইজ, বেতন, আসবাবপত্র। সো প্রদান, টাকা চলে গেছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা আজানের বিরতিটা নিচ্ছি, ঠিক আছে? ওকে, আসছি। আমরা দেখতে পাচ্ছি আমরা একজনকে, সবকিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সো এখন আমাকে একটু বলো যে সব ঠিক আছে নাকি? যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি। দেখতে পাচ্ছ? ওকে, তাহলে আমাদের যদি সব ক্লিয়ার থাকে তাহলে আমরা আমাদের পড়া স্টার্ট করে দিই। সো পড়া যদি স্টার্ট করে দেয়, আমাদের এখানে যেখানে আমরা ছিলাম, যেখানে আমাদের কোথায় ছিলাম? কে ডিস্টার্ব করতেছে বলো তো? আজমাইন, আজমাইন লিখছে স্যার ডিস্টার্ব করতেছে। আমি কি তোমাকে ডিস্টার্ব করতেছি আজমাইন? তাই না তো, না? ওকে, তো আমরা ছিলাম এই প্রাপ্তি পর্যন্ত। এই প্রাপ্তির পরে এই প্রদান পাশে বাকি সবগুলো প্রদানের সাইডে ছিল, সবগুলোকে কি করা হয়েছে? প্রদানের দিকে বসা দেওয়া হয়েছে।
তো আমরা প্রাপ্তির গুলো প্রাপ্তির দিকে বসাইলাম, প্রদানের গুলো প্রদানের দিকে বসাইলাম। এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স বিডি ব্যালেন্স সি বের করা। তো এটা আমরা কেমনে করব? সবার আগে ডেবিট দিকে দুইটারে যোগ করব, মানে যে যতগুলো থাকে সবগুলোকে যোগ করব, তারপরে ক্রেডিট দিকে সবগুলোকে যোগ করব। যোগ করার পরে দেখব কোন সাইডে যোগফল বেশি আসে। এদিকে আসে 18,000 টাকা, এদিকে 2 আর 3, আর এদিকে 3 3 6, 6,060 টাকা। কোন সাইডে বেশি? ডেবিট দিকে বেশি। যেদিকে টাকার পরিমাণ বেশি সেটা আমাদের কি করতে হবে? দুই সাইডে বসায় ফেলতে হবে। সেই জন্য আমরা কি করলাম? 18,000 টাকা, 18,000 টাকা কি করলাম? দুই দিকে বসায় ফেললাম। কাহিনীটা বুঝো কিন্তু আমরা এখানে কি করলাম? এখানে যেটা করছি সেটা হচ্ছে ডেবিট সাইড যোগ করছি, ক্রেডিট সাইড যোগ করছি। যেদিকে টাকার পরিমাণটা বড় সেটা আমরা কি করছি? দুই দিকে বসায় ফেলছি। যেহেতু ডেবিট দিকে টাকার পরিমাণ বড় আসছে সেটা আমরা কি করলাম? দুই দিকে বসায় ফেললাম। যেদিকে টাকার পরিমাণ কম সেদিকে আমরা কাকে নিয়ে আসলাম? ব্যালেন্স সিডি কে নিয়ে আসলাম। টাকার পরিমাণ কত হবে? যত টাকা কম ছিল এদিকে যোগ করলে কত আসছিল? 6,060 টাকা। তো 18,000 টাকা থেকে 6,060 টাকা বাদ দিলে থাকে কত? 11,940 টাকা। ও, 11,940 এখানে বসায় ফেললাম। বসানোর পরে ব্যালেন্স সিডি যেদিকে হবে ব্যালেন্স বিডি হবে তার ঠিক অপোজিট সাইডে। মানে ব্যালেন্স সিডি যদি ডেবিট দিকে হয়, ব্যালেন্স বিডি হবে ক্রেডিট দিকে। আর ব্যালেন্স সিডি যদি ডেবিট দিকে হয়, ব্যালেন্স বিডি হবে কোন দিকে? ক্রেডিট দিকে। আর এটা যদি ক্রেডিট দিকে হয়, ব্যালেন্স বিডি হবে কোন দিকে ভাইয়া? ডেবিট দিকে। জাস্ট ব্যালেন্স সিডির অপোজিট সাইডে কে থাকে ভাইয়া? ব্যালেন্স বিডি থাকে। এখন এখানে আরো একটা জিনিস মনে রাখার মতো আছে। সেই মনে রাখার মতো ব্যাপারটা হচ্ছে যে ব্যালেন্স সিডির তারিখ কি হবে? ব্যালেন্স সিডির তারিখ হবে আমরা যেই মাসে ম্যাথ করতেছি সেই মাসে শেষের তারিখ। মানে আমি যদি জানুয়ারি করে, জানুয়ারির শেষ তারিখ কত? 31। ফেব্রুয়ারির শেষ তারিখ কত? 28। লিপ ইয়ার হইলে সেক্ষেত্রে 29। মার্চের শেষ তারিখ কত? 31। তো ভাইয়া এটা তো মনে থাকে না, এটা মনে একটা টেকনিক শিখে দিই। দেখবা হাতের এখানে উঁচু নিচু আছে না? হাতটা এরকম করো, দেখো হাতের এখানে উঁচু নিচু আছে। যেটা উঁচু সেটা হচ্ছে 31, যেটা নিচু সেটা হচ্ছে 30। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 30, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, অগস্ট 31, তারপরে হচ্ছে অগস্টের পরে সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। মনে থাকবে? ওকে। এটা হচ্ছে ব্যালেন্স সিডির তারিখ। আর ব্যালেন্স বিডির তারিখ কি হবে? জাস্ট পরবর্তী মাসের শুরুর তারিখ। আমরা যদি এখানে জানুয়ারি মাসে ম্যাথ করতেছিলাম, জানুয়ারি পরবর্তী মাস কি ভাই? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হবে ওইটার শুরুর তারিখ। সো এদিকে ব্যালেন্স সিডি হচ্ছে ওই মাসের শেষ তারিখ, আর ব্যালেন্স বিডি হচ্ছে পরবর্তী মাসের শুরুর তারিখ। এই সেম জিনিসটা আমরা টি ছকের খতিয়ানেও করি। ঠিক আছে? টি ছকের খতিয়ানে ডেবিট দিক ক্রেডিট দিক যোগ করব, যোগ করে যেদিকে যোগফলটা পড়ে সেটা দুই সাইডে বসায় ফেলবো। তারপরে যেদিকে যোগফল কম ছিল সেদিকে ব্যালেন্স সিডি বসবে, আর যেদিকে যোগফল মানে ঠিকঠাক আছে, মানে ব্যালেন্স সিডি যেদিকে বসবে তার ঠিক অপোজিট সাইডে কে বসবে ভাইয়া? ব্যালেন্স বিডি বসবে। শেষ। ওকে। ইয়েস, এটা আগেও শিখাইছি। ইয়েস স্যার, আমরা তো প্রত্যেকটা ক্লাসে এভাবেই শিখাই। এবার আসে হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। ঠিক আছে? সো এই কন্ট্রা এন্ট্রির মধ্যে আমাদের এই কন্ট্রা এন্ট্রি আর বিপরীত হিসাব দুইটাকে কিন্তু একসাথে মিলায় ফেলো না। কন্ট্রা এন্ট্রির মধ্যে এক একটা জিনিস, দুইটা জিনিস আমাদের আসে, আর বিপরীত হিসাবের মধ্যে আমাদের অন্যান্য জিনিসগুলো আসে। সো বিপরীত হিসাবের মধ্যে বিপরীত আয়, বিপরীত ব্যয়, বিপরীত সম্পদ, বিপরীত ব্যয়, ওই জিনিসগুলো থাকে। আর কন্ট্রা এন্ট্রির মধ্যে আমাদের দুইজন জিনিস আসে। একটা হচ্ছে ব্যাংকে জমাদান, আর একটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের জন্য কন্ট্রা এন্ট্রি। মানে যে সকল লেনদেনের জাবেদা করলে নগদ ব্যাংক দুইটা হিসাবই পাওয়া যায়, তাহলে সেগুলোকে আমরা কি বলি ভাইয়া? কন্ট্রা এন্ট্রি বলি। ঠিক আছে? ওকে। যে সকল লেনদেনের ফলে নগদ হিসাব ব্যাংক হিসাব দুটো একসঙ্গে প্রভাবিত হয়, সে সকল লেনদেনকে কি বলা হয় ভাইয়া? কন্ট্রা এন্ট্রি বলে। মানে আমি যদি একদম সহজভাবে বলি, ব্যাংকে জমাদান এটা জাবেদা কি ভাইয়া? ব্যাংকে যদি টাকা জমাদান করি, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। সেখানে দেখো তো ব্যাংক হিসাবও আছে, নগদান হিসাবও আছে। যে সকল লেনদেনে জাবেদা করলে ব্যাংক হিসাব নগদ হিসাব দুইটা হিসেবে পাওয়া যায়, সেগুলো আমার জন্য কোন ধরনের এন্ট্রি? সেগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তারপরে এটা হচ্ছে ব্যাংকে জমাদানের জাবেদা, জমাদান। আর একটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংকের বটা ব্যাংকের মতো হয়ে গেছে, সেটা ঠিক করি আগে।
ব্যাংক হতে উত্তোলন কত টাকা, মনে করো 2000 টাকা দিলাম। তো ব্যাংক হতে শুধু উত্তোলন বলা থাকলে বেসিক্যালি জাবেদা কি হয়, নগদান ডেবিট আর ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক হতে উত্তোলন বলুক আর ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন বলুক, দুইটা সেম মিনিং, আর দুইটার ক্ষেত্রে জাবেদা সেম হয়, নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। বাট যদি বলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, তখন জাবেদা কি হবে, উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট। সো ব্যক্তিগত প্রয়োজনগুলো সেটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, ওখানে আমরা মাথা ঘামাবো না। বাট যদি আমাকে ব্যাংক হতে উত্তোলন বা ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন, তখন জাবেদা কি হবে, নগদান ডেবিট আর ব্যাংক কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। ঠিক আছে, ওকে। এখন এটা যদি আমার লজিক হয়, এই লজিক ওয়াইজ আমাদের কি করতে হবে, এই লজিক ওয়াইজ এই দুইটা লেনদেন হচ্ছে আমার জন্য কি ভাইয়া, কনফ্রেন্টলি। মানে যেই লেনদেনে জাবেদা করলে ব্যাংক হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, এই দুইটা হিসাবই থাকে আর অন্য কোনো হিসাব থাকে না, সেগুলোকে নগদান বইয়ের ক্ষেত্রে কি বলা হয় ভাইয়া, কন্ট্রা এন্ট্রি বলা হয়। এই লেনদেনগুলা দুই সাইডেই বসে, বাট বসানোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে অপোজিট। টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে কি ভাইয়া, অপোজিট। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা আসি নগদ অর্থ ব্যাংকে জমাদান, এটা জাবেদা কি হয়, নগদ অর্থ ব্যাংকে জমাদানের জাবেদা হচ্ছে নগদান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, নগদান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমি কি বলছিলাম, টাকা বসবে জাবেদা অনুযায়ী, দেখো তো, আরে উল্টা লিখলাম তো, তোমরা ঠিকঠাক বলবা না যে ভাইয়া উল্টা লিখছেন, ব্যাংক নগদ ব্যাংকে জমাদান যাবে দেখি, ব্যাংক হিসাব ডেবিট, এদিকে আগের পেজে উল্টা লিখছি, ব্যাংকে জমাদান, ব্যাংক না আগের পেজে ঠিকঠাকই আছে, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। ঠিক আছে, নগদ অর্থ ব্যাংকে জমাদান জাবেদা কি হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট হয়। তো এটা যদি আমার জাবেদা হয়, টাকা বসবে জাবেদা অনুযায়ী, দ্যাট মিনস এই যে এখানে ব্যাংক হিসাব জাবেদা ডেবিট আছে না, সো এই যে আমার নগদান বইয়ের মধ্যে ডেবিট দিকে টাকা বসবে কার ঘরে, ব্যাংকের ঘরে। তারপর নগদান হিসাব ক্রেডিট বলছে না, ক্রেডিট দিকে টাকা বসবে কার ঘরে ভাইয়া, নগদের ঘরে। আর হিসাবের নাম কি হবে ভাইয়া, হিসাবের নাম হবে অপোজিট। মানে এই নগদের ঘরে টাকা হিসাবের নাম কি হবে, ব্যাংক হিসাব, ব্যাংকের ঘরে টাকা হিসাবের নাম কি হবে, নগদান হিসাব। আমরা যদি পরেরটার মধ্যেও যাই, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, জাবেদা কি ভাই, এইটা জাবেদা হচ্ছে নগদান ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটা যদি আমার জাবেদা হয়, আমার টাকা বসবে জাবেদা অনুযায়ী, মানে নগদান হিসাব ডেবিট। তো আমার এই ডেবিট সাইডে নগদের ঘরে কি বসবে ভাইয়া, টাকা বসবে। তারপর ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে কি বসবে ভাইয়া, টাকা বসবে। আর হিসাবের নাম কি হবে, যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসে, হিসাবের নাম কি হবে, নগদান হিসাব। নগদের ঘরে টাকা বসে, হিসাবের নাম কি হবে, ব্যাংক হিসাব। হিসাবের নাম হবে উল্টা, টাকা বসবে জাবেদা অনুযায়ী, হিসাবের নাম হবে কি ভাইয়া, উল্টা বা অপোজিট। ঠিক আছে, ওকে। ইয়েস, ক্লাস 10-এ করছিলাম। বাট জিনিসটা হচ্ছে সবাই তো এই জিনিসটা পারে না, তাই না? ইয়েস, যারা পারে না তাদেরকে শিখাচ্ছি, এটাই হচ্ছে কাহিনী। ওকে, এটা হচ্ছে আমাদের দুই ঘর নগদান বইয়ের নিয়ম। তো দুই ঘর নগদান বইয়ের মধ্যে একটা লেনদেন আছে। তো যারা যারা বলছে অনেক পারি, ঠিক আছে, আগে আমাকে ফার্স্টে বলো এখান থেকে কোন কোন লেনদেন আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ডিউটি, যে এখান থেকে আমাদের কোন কোন লেনদেন আসবে না। এরপরে আমরা কোনটা প্রাপ্তির দিকে আসবে, কোনটা প্রদানের দিকে আসবে সেটা বলবো। তো এখান থেকে আমাকে দেখে বলো এখান থেকে কোন কোন লেনদেন আমার নগদান বইয়ে আসবে না, দেখি কয়জন পারো। বুঝছি ভাইয়া। ওকে, ওকে, কোনটা কোনটা আসবে না, তারিখ 5, 10, 10, 25 আসবে না বলতেছে। দেখি,
নগদ উদ্বৃত্ত ব্যালেন্স বিডি নামে আসবে, ব্যাংক জমা ব্যালেন্স বিডি নামে আসবে। যদি ব্যাংক জমাতেই তো বলা থাকতো, ব্যালেন্স বিডি নামে কোন দিকে আসতো? ক্রেডিট দিকে আসতো। ওকে। কমলের নিকট হতে 20,000 টাকা দেনার পুনঃনিষ্পত্তিতে এত টাকা নগদ এত টাকা চেক পাওয়া গেল, এটা আসবে। 3,000 নাহিদের নিকট থেকে চেকের মাধ্যমে ক্রয়, আসবে। আলিমের নিকট হতে 10%, আলিমের নিকট 10% বার্তায় পণ্য বিক্রয়, অনেকে বলছে এটা কি হবে না, আসবে না। ওকে, ইয়েস, বার্তার লেনদেন গুলো বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে বলছে 5% বার্তায় আলমের নিকট হতে নগদ 14,000 টাকা আর অবশিষ্ট টাকা কি পাওয়া গেছে ভাইয়া? চেকে পাওয়া গেছে। ওকে, দেন 25 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, আরটা বলছে পণ্য উত্তোলন, আর ব্যাংক চার্জ বলছে কত টাকা? 225 টাকা। ওকে, কোনটা কোনটা আসবে না দেখতে পাচ্ছি, একজন বলছে 5-10। 5 কি দোষ করছে? আরে 5 তো অবশ্যই আসবে, কারণ 20,000 টাকা দেওয়ার পুনঃ 8,000 টাকা নগদ পাইছে, জাবেদের নগদের হিসাব আছে, তো নগদও আছে, ব্যাংক আছে, সেটা অবশ্যই আসবে। 8 আসবে, এটা 10 আর 30। ব্যাংক চার্জ এটা আসবে না, এটা কিছু বললা? ব্যাংক চার্জে জাবেদে কি হয়? ব্যাংক চার্জ দেবি ব্যাংক ক্রেডিট, জাবেদে তো ব্যাংক হিসাব আছে, তো অবশ্যই এটা আসবে। তারপর দেখতে পাচ্ছি 5, 10, 20, 25 আসবে না। আরে ইসরাত কেন আসবে না? এটা অবশ্যই আসবে। তার কারণ এখানে তো টাকা পাইছে, 8,000 টাকা নগদ পাইছে, এই টাকা চেকে পাইছে, তাহলে কেন আসবে না? 100 আসতেই হবে। তারপরে হচ্ছে 10, ঠিক আছে, 10 আসবে না। আলমের নিকটে 10% বার্তায় পণ্য বিক্রয়, ব্যক্তির নাম উল্লেখ করা আছে, নগদ টগদ কিছু বলা নেই, দ্যাট মিন্স হচ্ছে এটা আসবে না, মানলাম। এরপরে 20 তারিখ তো অবশ্যই আসবে, কারণ এই যে 14,000 টাকা নগদে পাইছে, বাকি টাকা চেকে পাইছে, টাকাটা বের করতে হবে। অনলি 10 বলতেছে এবার। আচ্ছা, আরো একটা জিনিস আছে, সেটা কি ভাইয়া? পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কি হবে না ভাইয়া? আসবে না। তার রিজনটা কি? যে পণ্য উত্তোলনের পার্টটা, ওই পার্টটা আসবে। ব্যবসা ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এটা আসবে, কিন্তু পণ্য উত্তোলন আসবে না। যাবে দেখি উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, যাবে নগদান হিসাব নাই, ব্যাংক হিসাব নাই, সো এটা আমাদের কি হবে না? আসবে না। সো পণ্য উত্তোলন আসবে না। আর কি আসবে না ভাইয়া? আলমের নিকট বিক্রয়, এটা আসবে না। বাদ বাকি সবগুলো আসবে। নাও দ্য টুইস্ট কামস হিয়ার, যে আমাদের বলতে হবে এই 20 তারিখে আমাদের টাকা পরিমাণ, মানে চেকের টাকা পরিমাণ কত হবে। ওকে, আমরা একটা একটা করে আগে। নগদ উদ্বৃত্ত 15,000 টাকা, এটা আমার প্রাপ্তির দিকে আসবে। তারপর এটাও আমার প্রাপ্তির দিকে আসবে, প্রাপ্তি দিকে আসবে। তারপরে হচ্ছে চেকে পাওয়া গেল, পাওয়া গেল বললে অবশ্যই এটা প্রাপ্তির দিকে আসবে। তারপরে হচ্ছে নাহিদের নিকটে চেকের মাধ্যমে ক্রয়, তো এটা প্রদানের দিকে আসবে। এরপর এটা তো আসবে না। সো 5% বার্তায় আলমের নিকট হতে নগদ 14,000 টাকা। আচ্ছা, আলমে 5% নগদ, নগদ 14,000 টাকা পাইছি, বাকি অবশিষ্ট টাকা কি হিসেবে পাইছি ভাই? চেকে পাইছি। ওকে, তো এইখানে আমার বলতে হবে চেকে কয় টাকা পাইছি। তো যারা যারা বলছে ভাইয়া সব পারি, এখন বুঝছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, এখানে আমাকে বলো এই যে চেকে কয় টাকা পাইছে, চেকে কত টাকা পাইছে, কত টাকা। আমরা বাকি কাজ পরে করতেছি, কত টাকা পেয়েছে, পেয়েছে। দেখি কয়জন পারো। তো এখানে 5% বার্তায় আলমের নিকট হতে নগদ 14,000 টাকা আর অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। তো তোমাদের ডিউটি হচ্ছে বলা যে চেকে কয় টাকা পাইছে, দেখি কয়জন পারো। আমারটা হয়েছে, ইয়ে ইস্তিয়াকুর। এখন বুঝছি ভাইয়া, কোনো সমস্যা নেই। এখন আমাকে বলো এইখানে চেকের টাকা কত হবে।
ইয়েস, রিফাত, রাফির অ্যান্সার ঠিক হয়েছে। তারপর দেখতে পাচ্ছি আর কারো অ্যান্সার ঠিক হয়নি। 4050, 4050, 4050। ওকে, তোদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা ভাগ ভাগ করে অঙ্কটা করি, যারা যারা পারতেছি না বা ভুল হচ্ছে আমরা ভাগ ভাগ করে করি। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এইটা বলো, আমি আলমের কাছ থেকে কয় টাকা পাইতাম বলো তো। আমরা ভাগ ভাগ করে অঙ্কটা সলভ করি। আমি আলমের কাছ থেকে কয় টাকা পাইতাম, যে আলমের নিকট 10% বার্তায় পণ্য বিক্রয় করছি কয় হাজার টাকা ভাইয়া, 19,000 টাকা। তাহলে আমি আলমের কাছ থেকে কয় টাকা পাইতাম ভাইয়া, 19,000 টাকা পাইতাম না। ফার্স্ট অফ অল এই যে এই বার্তাটা হচ্ছে কারবারি বার্তা, যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা দেয় সেই বার্তাকে আমরা কি বলি, কারবারি বার্তা বলি, ঠিক আছে। সো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা দেয় সেটাকে আমরা কি বলি, কারবারি বার্তা বলি। সো ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, এই বার্তাটা বাদ দিতে হবে। সো আলমের কাছ থেকে পণ্য বিক্রয় করেছি কয় হাজার টাকা, 19,000 টাকা না, 19,000 টাকার উপর এই 10% বার্তাকে বাদ দাও। সো 19,000 টাকা 10% করলে কত হয়, সো 19,000 টাকা যদি আমি 10% করি কত হয়, 1,900 টাকা হয়। তো ফার্স্ট আমার কাজ হবে কি, 19,000 মাইনাস 1,900 করলে কত হয়, 17,100। তো আমি আলমের কাছে কয় টাকার পণ্য বিক্রি করছি ভাইয়া, 17,100 টাকার পণ্য বিক্রি করছি। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আলমের কাছ থেকে পণ্য কয় টাকায় বিক্রি করছি ভাইয়া, 17,100 টাকা। এখন যেহেতু কারবারি বারটা বলে দিছে, এই বারটা তোমার কোথাও দেখাই যাবে, জাস্ট মাইনাস করে দিতে হয়। সো 19,000 টাকা 10%, 1,900 টাকা। তো আমি 19,000 টাকা থেকে 1,900 টাকা বিয়োগ করলাম, থাকে কয় টাকা ভাইয়া, 17,100 টাকা। সো আমি আলমের থেকে কয় টাকা পাইতাম, 17,100 টাকা পাইতাম, নাম্বার ওয়ান। এরপরে আলম আমাকে 17,100 টাকা দিচ্ছে না, আলম চাইছে কি ভাইয়া, আরো 5% বার্তা চাইছে। আমি পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা দেওয়া হয় সেই বার্তাকে আমরা কি বলি, কারবারি বার্তা বলি। আর দেনাদারের কাছে টাকা আদায় করার সময় দেনাদারকে যে বার্তা দেয়া হয় বা পাওনাদার থেকে যে বার্তাটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি ভাইয়া, দেনাদার থেকে যে বার্তাটা পাওয়া, দেনাদার বা পাওনাদারের সময় যে বার্তাটা থাকে ওইটাকে আমরা কি বলি, নগদ বার্তা বলি। তো দেনাদারকে যে বার্তাটা দেয়া হয় অথবা পাওনাদার থেকে যে বার্তাটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি ভাই, নগদ বার্তা বলি। তো এই যে দেনাদারের থেকে টাকা আদায় করার সময় আমি ওকে কয় টাকা বার্তা দিছি ভাইয়া, 5% বার্তা দিছি। তো আমাকে কি করতে হবে, 17,100 টাকা 5% করলে কত হয় সেটা বের করতে হবে। 17,100 টাকা 5% করলে যেটা আসে, 17,100 ইন্টু 5%, 5% করলে কত হয়, 855 টাকা, তাই না? দেখো তো, একটু করে দেখো, করে আমাকে বলো। 17,100 ইন্টু কত পার্সেন্ট, 5% করলে কত হয়, 855 টাকা। তো 855 থেকে আমার এখন কি করতে হবে, 17,100 মাইনাস কত করতে হবে, 855 করলে কত পাইলাম, 17,100 মাইনাস 855 করলে আমি পাবো হচ্ছে 16,225। সো আমি যদি এখান থেকে এই 5% একটু করে দেই, তো আমি কত টাকা পাইতাম, 16,225 টাকা, তাই না? দেখি তো, সরি 225 না, 245 টাকা, ঠিক আছে। ওকে, সো আমি ফার্স্ট অফ অল এই আলমের থেকে পাইতাম কত টাকা, 17,100 টাকা। 17,100 টাকার উপর সে কয় টাকা বার্তা চাইছে, 5% বার্তা চাইছে। সো 5% করলে কথা 855 হয়। 17,100 টাকা বাদ দিলাম কত টাকা, 855 টাকা। 855 টাকা বাদ দিলে কত টাকা হয় ভাইয়া, 16,245। এই 16,245 এর মধ্যে নগদ দিছে কয় টাকা ভাইয়া, 14,000 টাকা। তাহলে বাকি আছে কয় টাকা, 2,245 টাকা। ইয়েস। সো এখান থেকে বাদ দিলাম কত, 14,000। 14,000 বাদ দিলে আমি ব্যাংকে কয় টাকা পাবো, 2,245 টাকা। বুঝেছি? ইয়েস। যারা যারা বলেছো রাফি, তারপর হচ্ছে সাইনুন, তারপর হচ্ছে ইমা, সবার আনসার এখন সঠিক হয়েছে। বুঝছি। সো আমাদের এখানে অনেকগুলো বার্তার কাজ ছিল। ফার্স্ট হচ্ছে এই কারবারি বার্তা বাদ দিতে হয়েছে, কারবারি বার্তা বাদ দেওয়ার পর এখানে নগদ বার্তা বাদ দিতে হয়েছে। বাদ দেওয়ার পর কিছু অ্যামাউন্ট নগদে পাইছি, বাকি অ্যামাউন্টটা চেকে পাইছি। সো চেকে কয় টাকা পাইলাম আলটিমেটলি, 2,245 টাকা। ওকে, ইয়েস। সো এবার আমরা বাকিগুলো করে ফেলতে পারবো, একটা একটা করে আসি। সো নগদ উদ্বৃত্ত প্রাপ্তির দিকে বসে ব্যালেন্স বিডি নামে, ব্যাংক জমা প্রাপ্তির দিকে বসে ব্যালেন্স বিডি নামে। সো প্রাপ্তির দিকে ব্যালেন্স বিডির দিকে নগদ নামে এত টাকা বসলাম, ব্যাংকের এত টাকা বসাই দিলাম। এরপরে কমলের নিকট হতে 20,000 টাকা দেনার পুনঃ নিষ্পত্তিতে
8,000 টাকা নগদ ও 11,500 টাকা চেকে পাওয়া গেল। তো আমি কমলের থেকে পাইতাম কয় টাকা ভাইয়া? 20,000 টাকা। আর এখন তাহলে দিছে কয় টাকা? সো 8,000 আর 11,000 যদি যোগ করি, 11 8 19, 19,500 টাকা। সো 20,000 মাইনাস 19,500। সো এই যে 500 টাকা, এই 500 টাকা হচ্ছে কি ভাইয়া আমার বারটা, এই বারটা হচ্ছে আমার নগদ বারটা। ঠিক আছে, আমি যদি 3 ঘর নগদান বই করতাম তাহলে এই বার্তাটাকে আমার দেখাইতে হইতো, বাট যেহেতু 2 ঘর নগদান বই করতেছি আমাকে এই বার্তাটা কোথাও আর কি করতে হবে না, দেখাইতে হবে না। জাস্ট নগদের টাকাটা নগদের ঘরে, ব্যাংকের টাকাটা ব্যাংকের ঘরে লিখলেই হচ্ছে। আমি যদি যাই প্রাপ্তির দিকে, নগদের ঘরে 8,000 টাকা, ব্যাংকের দিকে 11,500 টাকা। আর যদি 3 ঘরা করতাম তাহলে এখানে বার্তার একটা ঘর থাকতো, সেখানে আমরা বার্তার টাকাটা লিখতাম। ঠিক আছে, ওকে। এরপরে আমরা 1 করলাম, 5 করলাম, তারপর 8 নাম্বার নাহিদের নিকটে চেকের পণ্য ক্রয়, ক্রয় করছি কিসে ভাইয়া? চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে করলে যাবে দেখি ক্রয় ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা বসবে কার ঘরে ভাইয়া? প্রদানের দিকে ব্যাংকের ঘরে টাকা বসবে। সো ক্রয় হিসাব প্রদানের দিকে, মানে ক্রেডিট দিকে, প্রদানের দিকে ক্রেডিট দিকে টাকা বসছে কার ঘরে ভাইয়া? ব্যাংকের ঘরে। যদি নগদ টাকা দেই টাকা বসবে নগদের ঘরে, যদি টাকা চেকে দেই টাকা বসবে ব্যাংকের ঘরে। ঠিক আছে, ওকে। এরপরে আলমেরটা তো আসবে না, বাট পরেরটা আসবে। আলমের নিকট থেকে কয় টাকা পাইলাম? নগদ পাইছি হচ্ছে 14,000 টাকা, আর চেকে পাইছি কয় হাজার টাকা? 2,245 টাকা। তারপরে হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, যাবে দেখি উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। সো কোথায় প্রদানের দিকে বসবে? উত্তোলন হিসাব কয় হাজার টাকা ভাইয়া? 3,000 টাকা বসবে। তারপরে হচ্ছে ব্যাংক চার্জ, যাবে দেখি ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট, যে ব্যাংকে টাকা কমে যাচ্ছে এই জন্য ব্যাংক হিসাব নামে কোথায় বসছে ভাইয়া? এখানে বসছে। সো এখানে বেসিক্যালি ব্যাংক চার্জই হবে, এখানে ব্যাংক চার্জ। ঠিক আছে, ওকে। ব্যাংক চার্জ হিসাব 225 টাকা। এরপর আমার কি করতে হবে? ডেবিট সাইড যোগ করব, ক্রেডিট সাইড যোগ করব, যেদিকে যোগফলটা বলে সেটা দুই দিকে লিখে ফেলবো। সো ডেবিট সাইড যোগ করলে কথা 8 15 23, 23 আর 14 যোগ করলে হয় 37। আর ক্রেডিট সাইড যোগ করলে ক্রেডিট সাইডে জাস্ট 3,000 টাকা আছে। সো কোন দিকে টাকার পরিমাণ বড়? অবশ্যই ডেবিট দিকে টাকার পরিমাণ বড়। সো 37,000 টাকা এদিকে লিখলাম, 37,000 টাকা এদিকে লিখলাম। ঠিক আছে, তারপরে ক্রেডিট দিকে আসি। 12 11 2,250 যোগ করলে হয় 25,000 টাকা, আর ওদিকে 12,000 আর 225 যোগ করলে হয় 12,225। কোন দিকে বড়? ডেবিট দিকে বড়। তো 25,745 টাকা দুই দিকে লিখে ফেললাম। এরপর যেদিকে টাকার এমন কম আছে, ছোট, সেদিকে আমরা কাকে নিয়ে আসবো? ব্যালেন্স সি দিকে নিয়ে আসবো। টাকার পরিমাণ কত হবে? যত টাকা কম আছে এখানে হবে 34, এখানে হবে কত? 13,520। যেদিকে ব্যালেন্স সি হয় তার ঠিক অপোজিট সাইডে কে থাকে ভাই? ব্যালেন্স বি থাকে। সেম টাকার অ্যামাউন্টে এই 34,000 টাকা 13,520 টাকা বসাই দিলাম। এটা পরবর্তী মাসের শুরুর তারিখ, আর ব্যালেন্স সিডি হচ্ছে যে মাসে করবো সেই মাসের শেষ তারিখ। শেষ, ওকে। আচ্ছা, আটকা যায় মাঝে মাঝে ভাইয়া, কোনটা আরেকবার বলবো রিহাম? 5 বুঝি নাই, কোনটা বুঝাবো ইমা সেটা একটু বলো না আমাকে। আমি 5 বুঝি নাই। আচ্ছা, কমলের হিসাব দেখো, দেখো সিম্পলি দেখো, কমলের নিকট হতে 20,000 টাকা দেনার পুরো নিষ্পত্তিতে কত টাকা পাওয়া গেল? 8,000 টাকা নগদ ও 11,500 টাকা চেকে পাওয়া গেল। ঠিক আছে, মানে আমি কমলের থেকে পাইতাম কয় হাজার টাকা? 20,000 টাকা। তো 20,000 টাকার মধ্যে সে 8,000 টাকা দিচ্ছে নগদে, 11,500 টাকা দিচ্ছে চেকে। বাকি কয় টাকা দেয়নি? 500 টাকা দেয়নি। 500 টাকা কি ভাইয়া? বার্তা। ওই বার্তা হচ্ছে নগদ বার্তা। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি এখন প্রাপ্তির দিকে। টাকা বসবে কোন দিকে? যেহেতু আমাকে বলছে পাওয়া গেল, পাওয়া গেল মানে হচ্ছে প্রাপ্তির দিকে টাকা বসবে। প্রাপ্তির দিকে টাকা বসবে 8,000 টাকা নগদের ঘরে, 11,500 টাকা কার ঘরে ভাইয়া? ব্যাংকের ঘরে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই প্রাপ্তির দিকে কমল নাম, 8,000 টাকা নগদের ঘরে, আর 11,500 টাকা কার ঘরে ভাইয়া? ব্যাংকের ঘরে। শেষ। ঠিক আছে, ওকে। থার্ড, নগদান পরাণ। ইয়েস, স্মরণিকা কি দেরি করে আসছো? দেরি করে আসছো তো আপু আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে না, তার কারণ এতক্ষণ যারা ক্লাস করে তাদের প্রতি অন্যায় করা হবে। ওকে, 20 নাম্বারটা আরেকবার বুঝায় দেন। ওকে দেখো, 20 নাম্বারটা এতক্ষণ অনেকক্ষণ ধরে বুঝাইছি। সো 20 নাম্বারে ফার্স্ট অফ অল
আলমের নিকট কয় টাকা পাইতাম? সো আলমের নিকট 10% বাড়তে পণ্য বিক্রি করেছে 19,000 টাকা। সো 19,000 টাকা তো বেসিক্যালি টাকা যাবে। যদি আমরা এটা জাবেদা করি, জাবেদা কি হবে? দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট, টাকার পরিমাণ কত হবে? 17,100, 17,100। তার কারণ রিজনটা কি? কারণ এই বাড়তা টাকাটা কি করতে হয়? ফাইন্যান্স করতে হয়। সো 19,000 টাকা থেকে 1,900 টাকা মাইনাস করলাম, 10%, টাকা থাকে কত? 17,100। এই 17,100 টাকার উপর আরো কয় পার্সেন্ট বাড়তা চাইছে? 5% বাড়তা চাইছে। তো 17,100 টাকার উপর 5% করলে কয় টাকা হয় ভাইয়া? 855 টাকা হয়। তো 17,100 থেকে 855 বাদ দিলে থাকে কত ভাইয়া? 16,245। আমি তাহলে আলমের থেকে পাইতাম আলটিমেটলি এখন কত পাবো? 16,245। এই 16,245 মধ্যে ও 14,000 টাকা দিচ্ছে হচ্ছে নগদে। তাহলে বাকি টাকা কি মানে কিসে দিছে? বাকি টাকা দিছে হচ্ছে চেকে। দ্যাটস ইট। সো তাহলে এইটার মধ্যে যদি 14,000 টাকা দেয় নগদে, তাহলে চেকে দিছে কয় টাকা ভাইয়া? 2,245 টাকা। শেষ। ওকে। ছুটি কখন? আরে আসবেন, ছুটি চাচ্ছ কেন? এখন তো কেবল শুরু। ওকে। আমি 3 নগদান ভাইয়া 20 নাম্বারটা বুঝিয়ে দেন। ইমা 20 নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি আপু, তাও যদি বুঝতে অসুবিধা হয় বলিও, ঠিক আছে? ওকে। এরপর যদি আমরা সামনে যাই, আমাদের 3 ঘর নগদান বই। বেসিক্যালি 2 ঘর নগদান বই টাকার কলম থাকে হচ্ছে 2টা, আর 3 ঘরতে টাকার কলম থাকবে হচ্ছে 3টা, নগদ, ব্যাংক, বাট্টা। ঠিক আছে? ওকে। ছুটি বেশিক্ষণ আর নাই, আর একটু কিছুক্ষণ পরেই ছুটি। ঠিক আছে, মানে ঠিক 8টার দিকে। তো 3 ঘর নগদান বই দেখতে একটু ছোট মনে হলো, 3 ঘর নগদান বইটা এতটাও সহজ না। সো দেখো, এখানে আগে আমাকে বল এখান থেকে কোনটা আসবে না। ঠিক আছে, দেখি কে কে পারো। সো এখান থেকে কোন কোন লেনদেন আসবে না সেটা যদি বলতে পারো, তাহলে বাকিটা পরে দিচ্ছি। দেখি বলো কোনটা কোন। না না, ওইটা কন্ট্রাএন্ট্রি হবে না তো। তুমি কি বলতেছো 20 নাম্বার একটা কন্ট্রাএন্ট্রি না? এটা কোনোভাবে কন্ট্রাএন্ট্রি না। আর ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করে দেবে, উত্তোলন আর নগদান, এটা তো কন্ট্রাএন্ট্রি একদমই না। কন্ট্রাএন্ট্রি হচ্ছে নগদ, ব্যাংক হতে নগদ টাকা উত্তোলন আর ব্যাংকে নগদ জমাদান, এই দুইটাই হচ্ছে কন্ট্রাএন্ট্রি। 20 তারিখেরটা কন্ট্রাএন্ট্রি হবে না, কারণ কন্ট্রাএন্ট্রি হওয়ার জন্য জাবেদে 2টা পক্ষ থাকতে হয়, একটা নগদ আর একটা ব্যাংক। সো কন্ট্রাএন্ট্রি 2টা ক্ষেত্রেই পসিবল। একটা হচ্ছে ব্যাংকে নগদ জমাদান, আর একটা হচ্ছে ব্যাংক হতে নগদ টাকা উত্তোলন। এই দুইটাই হচ্ছে কন্ট্রাএন্ট্রি। ওকে। রিহান বলছে 3 আসবে না, বাকিরা দেখি কি বলে। ওকে, দেখতে পাচ্ছি সিয়াম বলছে 3 হবে। তারপর সোমেয়া বলছে 3 হবে, 3 আবার 17 বলছে একজন, একজন আবার হাই দিছে। বাই বাই। ওকে। সো নগদ রূপে ব্যাংক দুটোর ব্যালেন্স বিলি নামে আসবে, ডেবিট দিকে আসবে, এটা বুঝছি, এটা নিয়ে কোনো চাপ নাই। এবার আমাদের মিসেস সালামের নিকটতে 5% বার্তায় পণ্য ক্রয় করা হলো না, এটা আসবে না, বিকজ এটা একটা ধারে লেনদেন। কারণ ব্যক্তির নাম উল্লেখ করা আছে, নগদ ব্যাংক কিছু বলে না, এটা একটা কি লেনদেন? ধারে লেনদেন। তারপর 14 তারিখ চেকে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো, পরিশোধ এটা প্রদানের দিকে আসবে। আর যদি চেকে বলছে, টাকা বসবে কার ঘরে ভাইয়া? ব্যাংকের ঘরে। এরপর সালামকে পরিশোধ, এটাও যেহেতু পরিশোধ বলছে, টাকা আসবে প্রদানের দিকে। কত টাকা? 2,000 টাকা। ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন, এইটা একটা কি? কন্ট্রাএন্ট্রি। একটু আগে ইমাজে বলতেছিল ভাই কন্ট্রাএন্ট্রি। দেখো, ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন অথবা ব্যাংক হতে শুধু উত্তোলন বলা থাকলে সেটা জাবেদা কি হয়? জাবেদা হয় হচ্ছে ব্যাংক ডেবিট, আর এটা কি হয় ভাইয়া? নগদান ক্রেডিট। উত্তোলন, আরে উত্তোলন বলছে রে, উল্টা করলাম। তো ব্যাংক হতে যদি অফিস প্রয়োজন উত্তোলন করা হয়, তাহলে জাবেদা কি হবে? নগদান ডেবিট, আর এটা কি হবে? ব্যাংক ক্রেডিট হবে। তো নগদান ডেবিট, আর এটা কি হবে ভাইয়া? ব্যাংক ক্রেডিট হবে।
আচ্ছা, সো এটা একটা কন্ট্রা এন্ট্রি, বিকজ জাবেদার নগদ ব্যাংক যদি দুইটা পক্ষ থেকে, সেই এন্ট্রিটা কি হয় ভাই, কন্ট্রা এন্ট্রি হয়। আর কন্ট্রা এন্ট্রি দুই দিকেই বসে। আর দুই দিকে যখন বসে কি অনুযায়ী বসবে, টাকা বসবে জাবেদা অনুযায়ী, যেহেতু নগদান ডেবিট আছে, ডেবিট দিকে নগদ কলমে টাকা বসবে, আর ক্রেডিট দিকে ব্যাংকের কলমে টাকা বসবে। হিসাবের নাম কি হবে, হিসাবের নাম হবে অপোজিট। ঠিক আছে, ওকে। আর তারপরে 29 নম্বরে নিশুর নিকট হতে 5% বার্তায় 950 টাকা চেক পাওয়া গেল। দেখো, আমাকে যখন বলে দিছে 5% বার্তায় 950 টাকা চেক পাওয়া গেছে, চেক পাওয়া গেছে বললে বুঝায় আমি এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটাই পাইছি। এখানে যে 950 টাকা বলে দেওয়া আছে, মানে 5% বার্তা বাদ দেওয়ার পরে আমি কত টাকা পাইছি, 950 টাকা পাইছি। তো এইখানে আমার বুঝতে হবে তাহলে বার্তার অ্যামাউন্ট কত। So, এই জায়গায় আমাদের একটা ক্যাচ আছে। তো তোমাকে এখানে বার্তার পরিমাণ বের করে আমি শিখাবো, কন্টেন্ট শেখানোর পার্ট আছে, উপরে গুলো ইজি। তো আমাকে এখানে আগে বলো, এই আগে আমরা 29 নাম্বারটা দেখি, আর 24 নাম্বারটা আমরা যখন ম্যাথে যাবো তখনই দেখবো। এইখানে বার্তার পরিমাণ কত হবে দেখো তো। 17 কেন আসবে না? সালামকে টাকা দিছি, টাকা পরিশোধ করছি, কেন আসবে না? এটা প্রদানের দিকে আসবে। সো আমার এখানে একটা জুন 3 তারিখেরটা আসবে না, 29 তারিখেরটা। তার বার্তার পরিমাণ কত হবে দেখো, আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই। তুমি মনে করো একটা চেক লিখছো, ঠিক আছে, আমাকে বলছে নিচুর নিকটতে 5% বার্তা 950 টাকা একটা চেক পাওয়া গেল। তুমি একটা 950 টাকা চেক লিখে দিছো, বার্তাটা আগেই মাইনাস করে টাকার অ্যামাউন্ট কত আসছে, 950 আসছে, 950 একটা চেক কি করছো ভাইয়া, লিখে দিছো। তাহলে বার্তার অ্যামাউন্ট কত হবে, এটা ক্যালকুলেট করার জন্য সিম্পলি যেটা মনে রাখতে হবে, এটা নগদ প্রাপ্তি প্রদান এই কনফিউশনটা দিয়ে দেয়। তো দেখো, আমি বার্তা বাদ দেওয়ার পর কত টাকা পাইছি, 950 টাকা পাইছি। তো আমি যদি নর্মালি চিন্তা করি, আমার টোটাল টাকার অ্যামাউন্ট কত ছিল, 100%। 100% থেকে 5% বাদ দেওয়ার পর, 5% বাদ দেওয়ার পর যে টাকার পরিমাণ দেওয়া হয়েছে, আমার টোটাল মানে বার্তা বাদ দেওয়ার আগে টাকার পরিমাণ কত ছিল, 100%। ঠিক আছে, বার্তা বাদ দেওয়ার পরে, বার্তা কয় পার্সেন্ট আছে, 5% বলছে। বার্তা বাদ দেওয়ার পরে এখন যে টাকার পরিমাণ দেওয়া আছে, ওইটা কত পার্সেন্ট ভাই, 95%। এই লজিকটাকে আমরা ভাই বুঝছি। এই লজিকটা বুঝলে এই ম্যাথটা আমাদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। সো আমার এখানে বলছে মিউচুয়াল ইকোনমিক্সের 5% বার্তা এত টাকা চেক পাওয়া গেল। সো বেসিক্যালি বার্তার টাকার অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে আমি 950 টাকা চেক পাইছি। সো আমাকে এটা বুঝতে হবে বার্তা বাদ দেওয়ার আগে টাকার পরিমাণ কত ছিল। সো আমি যদি নর্মালি টোটাল টাকার পরিমাণ হচ্ছে 100%, এই 100% থেকে বার্তার অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর আমি কয় টাকা পাইছি ভাই, 950 টাকা পাইছি। তাহলে কি আমি বলতে পারি এই 950 টাকা আসলে আমার টোটাল টাকার 95 ভাগ? সো আমরা যেটা করব, এই জন্য 950-কে বার্তা টাকার অ্যামাউন্টটা বের করার জন্য কি করতে হবে, 950-কে কি করতে হবে, 95 দিয়ে ভাগ করতে হবে, আর গুণ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। তাহলে আমি বার্তার অ্যামাউন্টটা বের করতে পারবো। তোমাদের কাজ হচ্ছে 950-কে কত দিয়ে ভাগ করব, 950 ভাগ 95, এটাকে এখন গুণ করব কত দিয়ে, 5 দিয়ে। তাহলে আমার বার্তার অ্যামাউন্ট কত ভাইয়া, আমার বার্তার অ্যামাউন্ট আসবে হচ্ছে 50 টাকা। ইয়েস, বুঝাই দিচ্ছি। এখানে আমাকে যেটা বলছে যে নিশো নিকটতে 5% বার্তা 950 চেক পাওয়া গেল, এই যে 5% বার্তা বাদ দেওয়ার পর কয় টাকা পাইছি, আমি 950 টাকা পাইছি। সো আমাদের লজিক্যাল কনসেপ্টে ধরে নিতে হবে টোটাল টাকার পরিমাণ হচ্ছে 100%। এখান থেকে 5% বাদ দেওয়ার পরে কয় টাকা পাইছি, 950 টাকা পাইছি। তাহলে আমি যে টোটাল টাকা 100% ধরি, এখান থেকে 5% বাদ দেই, কত আসে, 95। তাহলে বুঝে নিতে হবে এই যে 950 টাকাটা কত ভাগের মান, 95 ভাগের মান। আমার লাগবে কত ভাগের মান, 5 ভাগের মান লাগবে। সো আমি এই টাকাটাকে কি করলাম, 95 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে কি করলাম, গুণ করলাম। যদি আমাকে বলা থাকতো 10% বার্তা 950 টাকা চেক পাওয়া গেল, তাহলে আমি কি করব, 90 দিয়ে ভাগ করব, গুণ করব কত দিয়ে, 10 দিয়ে। যদি আমাকে বলতো মিশন কত 20% বার্তা এত টাকা চেক পাওয়া গেল, তাহলে আমি কি করব, 100 থেকে 20 বাদ দিব, থাকে কত, 80। 80 দিয়ে ভাগ করব, গুণ করব কত দিয়ে, 20 দিয়ে। সো লজিক্যাল কনসেপ্টটা হচ্ছে আমার টোটাল টাকা হচ্ছে 100%, আমাকে যেহেতু বলে দিছে 5% বাদ দেওয়ার পরে এই অ্যামাউন্টটা আসছে। সো আমরা যেটা করলাম, 100 থেকে 5 বিয়োগ করে ওই সংখ্যাটা করে দিয়ে কি করলাম, ভাগ করলাম। তার কারণ আমার যেহেতু বার্তার অ্যামাউন্টটা লাগবে, সো আমার 1 ভাগ বের করে ওটাকে 5 দিয়ে গুণ করলাম। তার কারণ দেখো, এই 950 টাকা এটা বেসিক্যালি কত ভাগ, 95 ভাগের মান। আমার লাগবে কয় ভাগের মান, 5 ভাগের মান। তো আমি 950-কে ভাগ করলাম কত দিয়ে, 95 দিয়ে, গুণ করলাম কত দিয়ে, 5 দিয়ে। আমার অঙ্ক সেট। ঠিক আছে, 29 নাম্বারটা আর একবার, ইয়েস 29 নাম্বারটা এতক্ষণ ধরে বুঝাচ্ছি। আমাকে দেখো,
এই 950 টাকা চেক পাওয়া গেছে, 5% বাদটা বাদ দেওয়ার পরে ভাই চেকটা পাওয়া গেছে। সো আমার টোটাল টাকা 100%, 100% থেকে 5% বাদ দিলাম, বাদ দিলে থাকে কয় পার্সেন্ট? 95 ভাগ। তো আমি এই জন্য এটাকে ভাগ করলাম কত দিয়ে? 95 দিয়ে। গুণ করলাম কত দিয়ে? 5 দিয়ে। যদি আমাকে এখানে 10 বলতো তাহলে আমি গুণ করতাম, ভাগ করতাম কত দিয়ে? 90 দিয়ে। যদি বলতো 20, ভাগ করতাম কত দিয়ে? 80 দিয়ে। যদি বলতো 30, তাহলে ভাগ করতাম কত দিয়ে? 70 দিয়ে। আর গুণ করতাম কত দিয়ে? যদি আমাকে 30 বলতো তাহলে গুণ করতাম 30 দিয়ে। যদি আমাকে বলতো 20, তাহলে গুণ করতাম 20 দিয়ে। তো আমাকে এইভাবে লজিকটা সেট করতে হবে। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা আসি ব্যালেন্স বিডি নামে 19,000, 7,000, তারপরে হচ্ছে 1 নাম্বারটা গেল, 3 নাম্বারটা আসবে না, 14 নাম্বারটা চেকে বাড়ি ভাড়া পরিশোধ, বাড়ি ভাড়া হিসাব চেকে করছেন, টাকা বসছে কার ঘরে ভাইয়া? ব্যাংকের ঘরে। এরপরে আমার হচ্ছে সালামকে পরিশোধ, সালাম হিসাব, টাকা বসছে কার ঘরে ভাইয়া? নগদের ঘরে। এরপরে আমার হচ্ছে ব্যাংক থেকে অফিস প্রয়োজন উত্তোলন, যাবে দেখি নগদ আর ব্যাংক। যাবে হচ্ছে ভাইয়া নগদান ডেবিট, আর ব্যাংক হিসাব কি হবে ভাইয়া? ক্রেডিট হবে। ওকে, এটা হচ্ছে আমার কি ভাইয়া? ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন কয় হাজার টাকা? 2,000 টাকা। তো ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন 2,000 টাকা, 2,000 টাকা। ওকে, এখন ব্যাংক হতে যেহেতু আমি অফিস প্রয়োজন উত্তোলন করছি, কি এটা একটা কন্ট্রা এন্ট্রি, কারণ জাবেদা নগদ ব্যাংক দুটা পক্ষই আছে। তো এখানে আমার টাকা বসবে কি অনুযায়ী? জাবেদা অনুযায়ী। তো জাবেদায় নগদান হিসাব আছে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে নগদের ঘরে কয় টাকা বসবে ভাইয়া? 2,000 টাকা বসবে। তারপর জাবেদায় ব্যাংক হিসাব আছে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে কয় টাকা বসবে? ক্রেডিট দিকে ব্যাংকের, সরি, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে কয় টাকা বসবে? 2,000 টাকা বসবে। তো টাকা বসবে জাবেদা অনুযায়ী। হিসাবের নাম কি হবে? অপোজিট। যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসে, হিসাবের নাম কি হবে? নগদান হিসাব। নগদের ঘরে টাকা বসে, হিসাবের নাম কি হবে? ব্যাংক হিসাব। আর এখানে একটা ক বা সি লিখে দিতে হবে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট টু নোটিফাই এটা একটা কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, ওকে। 24টা বুঝা দেন। 24 বুঝানো কি আছে? ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন, এটাই বুঝালাম এতক্ষণ ধরে। নগদান আর ব্যাংক। কন্ট্রা এন্ট্রি বললে টাকা বসে হচ্ছে জাবেদা অনুযায়ী, নগদান ডেবিট, তাহলে ডেবিট দিকে নগদের ঘরে টাকা বসছে, ব্যাংক ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসছে। হিসাবের নাম কি হবে ভাই? হিসাবের নাম হবে অপোজিট হিসাব। ব্যাংকের টাকা হিসাবের নগদান হিসাব, নগদের টাকা হিসাবের নাম কি হবে? ব্যাংক হিসাব। শেষ। ওকে, আর লাস্টেরটা 29 তারিখ নিশু হিসাবে ব্যাংকের ঘরে বসছে 950 টাকা। যেহেতু আমি চেক পাইছি কয় টাকা? 950 টাকা। এই জন্য ব্যাংকের ঘরে বসে 950 টাকা। আর বাট্টার ঘরে কয় টাকা বসছে? বাট্টার ঘরে বসছে 50 টাকা। শেষ। তারপরে আগের মতো বিডি সিডি। সো বাট্টা কলমে কোনো উদ্বৃত্ত নির্ণয় করতে হয় না। এটা একটা অনেক বড় এমসিকিউ, অনেকবার আসছে যে নগদান বইয়ের মধ্যে 3 ঘরে নগদান বইয়ে কোন কলামের উদ্বৃত্ত নির্ণয় করতে হয় না? বাট্টার কলামের কোনো উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি করতে হয় না। বাকি সব কলমে ব্যালেন্স বিডি, মানে নগদ আর ব্যাংক কলমে ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি হয়। আর বাট্টার কলমে কোনো ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি হয় না। আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এক ঘরা নগদান বইয়ে কখনোই ক্রেডিট ব্যালেন্স হইতে পারবে না, বা নগদান বইয়ের মানে নগদ কলামে, এই নগদ কলামের কখনোই ক্রেডিট ব্যালেন্স হইতে পারবে না, মানে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি হইতে পারবে না। নগদ কলামের কখনোই ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি হইতে পারবে না। তার কারণটা হচ্ছে, বা নগদান বইয়ের নগদ কলামের কখনোই ক্রেডিট ব্যালেন্স হইতে পারবে না, তার রিজন হচ্ছে ক্রেডিট ব্যালেন্স থাকা বলতে বুঝায় আমার পকেটে টাকা নেই, বাট আমি খরচ করে ফেলছি, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ঠিক আছে, ওকে। 24 নাম্বারটা বুঝাই দিব। 24 নাম্বারটাই তো ভাই এতক্ষণ ধরে বুঝাইলাম। দেখো 24 নাম্বারে আমাকে কি বলছে? ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন। যদি ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন করে, এটা জাবেদা কি হয়? নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো নগদান আর ব্যাংক টাকা বসবে জাবেদা অনুযায়ী। আমার জাবেদা নগদান হিসাব আছে কোন দিকে? ডেবিট দিকে। জাবেদা নগদান হিসাব আছে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে নগদ কলমে কয় টাকা বসছে ভাইয়া? 2,000 টাকা বসছে। তারপর ক্রেডিট দিকে ব্যাংক কলমে কয় টাকা বসছে ভাইয়া? ক্রেডিট দিকে ব্যাংক কলমে বসছে কয় হাজার টাকা ভাই? 2,000 টাকা বসছে। শেষ। বসাবসির কাজ শেষ। এরপরে আমাকে কি করতে হবে? জাস্ট জায়গার জিনিস জায়গায় বসালে আমার কাজ সব কমপ্লিট। ঠিক আছে, ওকে। ক লেখার কারণ কি? বিকজ এটা একটা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি বোঝানোর জন্য এখানে ক লিখতে হয় বা সি লিখতে হয়। ঠিক আছে, ওকে। রিয়া 24 নাম্বার বুঝছো? মারিয়া 24 নাম্বার বুঝছো? বুঝলে বলো যে বুঝছি, তাহলে হয়ে গেল, শেষ কাহিনী। ওকে, সামনে আগে। এবার জাস্ট এখানে উপরের কোনো কিছু আর আমাদের বুঝাইতে হচ্ছে না, আমাদের এখান থেকে একটা জিনিসই বুঝাইতে হচ্ছে। সেই জিনিসটা হচ্ছে 31 নাম্বারটা। ঠিক আছে, ওকে।
এখান থেকে দেখে বলো উপর থেকে, এখানে দাগ কাটা চেক আর নর্মাল চেক বেসিক্যালি একই জিনিস বুঝে এই নগদান বইয়ের ক্ষেত্রে। দাগ কাটা চেকের একটা কনসেপ্ট আছে যে যদি চেকের একদম টপ রাইট কর্নারে দুইটা দাগ দিয়ে দেই তো সেটাকে দাগ কাটা চেক বলে। আর দাগ কাটা চেকের জন্য আমাদের ওভারঅল ম্যাথে কোনো পার্সপেক্টিভে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। ফার্স্টে তোমার কাজ হচ্ছে আমাকে এটা বলা যে এখানে কোন কোন লেনদেন আসবে না, দিস ইজ নাম্বার ওয়ান। আর সেকেন্ড কাজ হচ্ছে আমরা 31 নাম্বার বাদে বাকি সবগুলো জায়গা মতো মানে কোনটা বুঝতে প্রবলেম আছে নাকি, 31 নাম্বারটা বাদ দিয়ে এখানে অন্য কোনোটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি সেটা একটু বলো। ঠিক আছে, 31 নাম্বারটা বাদ দিয়ে অন্য কারোটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি বলো। ওকে, আচ্ছা আমরা একটা একটা করে বুঝাই দিই, এইটা এই অঙ্কটা বুঝলে আমাদের ক্লাস শেষ। ওকে, ফার্স্ট অফ অল সো নগদ তহবিল ব্যাংক যেমন উদ্বৃত্ত কি নামে বসবে, প্রাপ্তির দিকে ব্যালেন্স বিডি নামে বসবে। যদি জাস্ট এখানে ব্যাংক জমাতিরিক্ত বলতো, ব্যালেন্স বিডি নামে কোন দিকে টাকা বসতো, ক্রেডিট দিকে টাকা বসতো। ওকে, তারপর পণ্য বিক্রয়, এটা প্রাপ্তি। সো পণ্য বিক্রয় নগদে করছে 7,500 টাকা, প্রাপ্তির দিকে নগদে হয় 7,500, আর চেকে যেহেতু বলছে ব্যাংকের ঘরে কয় টাকা বসবে, 5,000 টাকা বসবে। ইজি বিজি, ঠিক আছে। এরপরে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আয়কর, জীবন বীমা এগুলো বললে জাবেদা কি আসে ভাইয়া, উত্তোলন হিসাব আসে। তো এটা কোথায় বসবে, প্রদানের দিকে বসবে। কয় হাজার টাকা বসবে, 3,000 টাকা বসবে। তারপর ক্রয় 12,000 টাকা, যার 60% নগদে 40% চেকে। তো 12,000 টাকা 60% করব, মানে যেহেতু ক্রয় বলছে প্রদানের দিকে বসবে, 60% নগদ কলামে লিখবো আর 40% কার কলামে লিখবো, ব্যাংকের কলামে লিখবো। ইজি। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, জাবেদা কি ভাইয়া একটু আগেই করছি আপনাদের, নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটা একটা কন্ট্রাএন্ট্রি, দুই দিকেই বসবে। তারপর আয়কর পরিশোধ, এটা আমাদের জন্য কি ভাইয়া, উত্তোলন হিসাব। তো 8 নাম্বার আর 20 নাম্বার এই দুইটা হচ্ছে কি ভাইয়া, উত্তোলন। ঠিক আছে, কোন দিকে বসবে, প্রদানের দিকে বসবে। 8 আর 20, জাস্ট 8 নাম্বার আর 20 নাম্বার। এরপরে নগদে বেতন প্রদান আর চেক মারফত ভাড়া প্রদান, দুইটাই প্রদানের দিকে বসবে। এটার টাকা বসবে নগদের ঘরে আর এটার টাকা বসবে হচ্ছে ব্যাংকের ঘরে। ঠিক আছে, এখান থেকে 3 থেকে 30 বুঝতে কারো কোনো প্রবলেম আছে? 20 নাম্বারটা 3 তারিখেরটা কোন ঘরে বসবে দেখো, 3 তারিখের নগদে পণ্য বিক্রয়, বিক্রয় করলে প্রাপ্তি টাকা আসে, তাহলে 7,500 টাকা বসবে নগদের ঘরে আর 5,000 টাকা বসবে কারো ঘরে, ব্যাংকের ঘরে। শেষ। ওকে, 20 নাম্বারটা আয়কর পরিশোধ, আয়কর, জীবন বীমা এগুলোর জন্য ভাইয়া উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয়। উত্তোলন করা টাকা কোন দিকে বসে, টাকা প্রদানের দিকে, টাকা চলে যায় না। মানে আমি যখন অ্যাকাউন্টিং করতেছি আমাকে অ্যাজ আ বিজনেসম্যান চিন্তা করতে হবে যে কি করলে আমার ব্যবসা থেকে টাকা চলে যায়, কি করলে আমার ব্যবসায় টাকা আসে। ব্যবসায় টাকা আসলে প্রাপ্তি, ব্যবসা থেকে টাকা চলে গেলে প্রদান। দেখো মালিক আর ব্যবসা কিন্তু আলাদা। মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয় মানে উত্তোলন করে না, তাহলে ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে না, এই জন্য এটা কি ভাইয়া, প্রদান। কোন দিকে আসবে, প্রদানের দিকে। ঠিক আছে, ওকে। আর একবার বুঝায় দেন, জীবন বীমা আর আয়কর দুইটা সেম জিনিস। জীবন বীমা দিলেও জাবেদা হয় উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট, আর আয়কর দিলেও জাবেদা হয় কি ভাইয়া, উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। এখন আমি তো বিজনেসের হয়ে চিন্তা করতেছি, ব্যবসা টাকা আসলে নগদ প্রাপ্তির দিকে বসে, ব্যবসা থেকে টাকা চলে গেলে প্রদানের দিকে বসে। যখনই উত্তোলন করা হচ্ছে টাকা চলে যাচ্ছে না, টাকা চলে গেলেই কোন দিকে বসবে, প্রদানের দিকে বসবে। সিম্পল। ওকে, উত্তোলন কি ব্যয়? আচ্ছা, উত্তোলনকে আসলে ব্যয় হিসেবে কনসিডার করা যায়, যায় যে ব্যবসার জন্য টাকা চলে যাচ্ছে, এটাকে ওই হিসেবে ব্যয় হিসেবে কনসিডার করা যায়। বাট উত্তোলন স্পেসিফিক মালিকানা সত্ত্বের একটা অংশ, একে ডিরেক্ট আমরা ব্যয় বলতে পারবো না। ঠিক আছে, এটাকে মালিকানা সত্ত্ব হ্রাস বলা হয়। ঠিক আছে, ওকে। উত্তোলন কি ব্যয় না, উত্তোলনের জন্য টাকা চলে যায়। ঠিক আছে, 8 তারিখেরটা কোন ঘর, 8 তারিখেরটাও প্রদানের ঘরে, 20 তারিখেরটাও প্রদানের ঘরে। ঠিক আছে, আমরা যদি দেখি ব্যালেন্স বিডি নামে বসাইলাম, বসাইলাম, দেন বিক্রয় হিসাবের জন্য টাকা প্রাপ্তি নগদ হয় 7,500, চেকে ব্যাংকের ঘরে কয় হাজার টাকা, 5,000 টাকা। তারপর আমরা 8 তারিখে যদি আসি, জীবন বীমা প্রিমিয়াম উত্তোলন হিসাব নামে, উত্তোলন হিসাব টাকা বসছে কার ঘরে, নগদের ঘরে। তারপর ক্রয় করছি 12,000 টাকা, ক্রয় মানে 7,200 টাকা নগদের ঘরে,
4,800 টাকা ব্যাংকের ঘরে। এরপর 15 তারিখ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, কন্ট্রা এন্ট্রি, নগদ আর ব্যাংক। নগদের ডেবিট দিকে নগদের ঘরে টাকা বসছে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসছে। হিসাবের নাম হবে উল্টা বা অপোজিট, আর এখানে একটা সি বা ক লিখলেই হয়, তাহলে বোঝা যায় এটা একটা কি এন্ট্রি ভাইয়া, কন্ট্রা এন্ট্রি। তারপরে আয়করের জন্য উত্তোলন আনছি, বেতনের জন্য বেতন, ভাড়ার জন্য ভাড়া। আয়করের জন্য উত্তোলন, বেতনের জন্য বেতন, ভাড়ার জন্য ভাড়া। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি বলেন? 8 তারিখেরটা আমি 10 বুঝি নাই, বুঝা দেন। তানজিম কোনটা বুঝাতে হয় সেটা বলতে হবে ভাইয়া। 31 তারিখ, 8 তারিখেরটা কোন কথা বসছে? 8 তারিখেরটা ওই যে উত্তোলন নামে নগদে টাকা বসছে। ওকে, 10 বুঝি নেই। 10 হচ্ছে, আরে 10 তো সিম্পল ভাইয়া, দেখো তো। পণ্য ক্রয় করছি, ঠিক আছে, 12,000 টাকা। এটা 60% নগদে করছে, 40% চেকে করছে। 12,000 টাকা 60% করো, কয় টাকা আসে? 12,000 টাকা 40% করো, কয় টাকা আসে? 60% করলে আসে 7,200 টাকা, এই যে নগদের ঘরে বসছে। 40% 4,800 টাকা আসছে, ব্যাংকের ঘরে বসছে। সিম্পল। ওকে, না ভাই খুচরা টাকা করবো না আজকে, শুরুতেই বলছিলাম। ওকে, এখন আসি আমাদের 31 নাম্বারটা। নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেয়। তো এইটা আমরা কেমনে করব? এইটা করার উপায় হচ্ছে, ফার্স্টে আমার নগদ উদ্বৃত্ত কত আছে সেটা বের করতে হবে। এইটা বের করার জন্য আমরা আগে যেটা করব, ওই লেনদেনটা বাদ দিয়ে আমরা আগে পুরো নগদান বইটা করব। করার পর আমাদের যেটা করতে হবে, সেটা নগদ উদ্বৃত্ত বলছে, আমরা ডেবিট দিকে নগদ সাইড যোগ করব। দেখি যোগ করা কত আসে। 26,500 যোগ 7,500 যোগ 7,500, এটা হচ্ছে আমার ডেবিট দিকে নগদ সাইড। যোগ করলে কত আসে? যোগ করলে আসে 41,500। তারপরে এখান থেকে ক্রেডিট দিকে নগদ সাইড যোগ করব। 3,000 যোগ 7,200 যোগ 4,500 যোগ 6,000, কত আসে? 20,700। এটা থেকে এটা বিয়োগ করব। 41,500 মাইনাস 20,700, কত টাকা আছে? 20,800 টাকা আসে। এতটুকু কি করলাম, এইটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? তানজিম কোনটা বুঝতে পারেন একটু বলতো ভাইয়া আমাকে। তুমি কি বলতেছো যে এই ক্রয়ে 7,200 আর 4,800 এটা বুঝো নাই? দেখো তানজিম, সহজ হিসাব। পণ্য ক্রয় করলে ব্যয় হয়, প্রদানের দিকে বসে, এটা নিয়ে বুঝতে পারলে তোমার কোনো সমস্যা নেই। এখন তোমার কাজ হচ্ছে 12,000 টাকার 60% করো। 12,000 টাকা 60% করলে কয় টাকা আসে? 7,200 টাকা। 60% নগদে করছে, এই জন্য নগদ কলমে কয় টাকা? 7,200। আর 40% করছে চেকে, এই জন্য ব্যাংকের ঘরে কয় হাজার টাকা? 4,800 টাকা। ইজি না ভাইয়া? ওকে, ওকে। এবার আমাদের কাজ হচ্ছে 31 নাম্বারেরটা করা। 31 নাম্বারের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, আমাকে বলছে নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেন। প্রথম কথা, আগে আমাকে বের করতে হবে নগদ উদ্বৃত্ত অ্যাকচুয়ালি আছে কত। সো নগদ উদ্বৃত্ত অ্যাকচুয়ালি কত সেটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ডেবিট দিকে নগদ সাইড যোগ করে উপরে মানে আমরা রাফে একটা জায়গায় লিখবো, ক্রেডিট দিকে নগদ সাইড যোগ করে রাফে একটা জায়গায় লিখবো। লেখা শেষ। ডেবিট ডেবিট সাইডে কয় টাকা? 41,500। ক্রেডিট সাইডে কয় টাকা আসছে? 20,700। বিয়োগ করব। বিয়োগ করে কত টাকা আসছে? 20,800। সো বেসিক্যালি আমার অ্যাকচুয়াল নগদ উদ্বৃত্ত বা নগদান হিসাবে ব্যালেন্স সিডি, যেটাকে বলা হয় নগদ উদ্বৃত্ত, লেখার কথা ছিল কয় টাকা ভাইয়া? 20,800 টাকা। কিন্তু আমাকে বলছে আমি এত টাকা রাখতে পারবো না, আমাকে এইটা রাখতে বলছে কয় টাকা ভাইয়া? 1,000 টাকা। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন কি করতে হবে ভাই বলতো? আমার নগদ উদ্বৃত্ত, আমি যদি এই আমার এই অঙ্কে অ্যাকচুয়ালি নগদ উদ্বৃত্ত আসার কথা কত? 20,800 টাকা, ঠিক আছে। কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলছে নগদ উদ্বৃত্ত রাখতে পারবো কয় টাকা? 1,000 টাকা। সো ফার্স্টে আমাকে যেটা করতে হইলো, ডেবিট দিকে নগদ সাইড যোগ করে লিখলাম, ক্রেডিট দিকে নগদ সাইড যোগ করে লিখলাম। সো লেখার পর ডিফারেন্সটা বের করলাম, ডিফারেন্স কত টাকা পাইলাম? 20,800 টাকা পাইলাম। এখান থেকে আমি যেটা করবো, যেহেতু আমাকে বলছে 1,000 টাকা রাখতে, তো আমি এখান থেকে জাস্ট কি করবো, 1,000 টাকা বিয়োগ করে দিব। 1,000 টাকা বিয়োগ করলে থাকে কত ভাইয়া? 19,800 টাকা। এখন আমাকে যেটা করতে হবে, নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রেখে, আমার নগদ উদ্বৃত্ত ছিল কয় টাকা? 20,800 টাকা।
ঠিক আছে, নগদ বিল পাইলাম 20,800। এখান থেকে এত টাকা রাখতে পারবো না, রাখতে পারবো কয় হাজার টাকা, 1,000 টাকা। তাহলে বাকি থেকে কয় টাকা, এখান থেকে 1,000 টাকা বিয়োগ করলে 19,800 টাকা। এই 19,800 টাকা কি করতে হবে, অবশিষ্ট টাকার পরিমাণ কত ভাইয়া, 19,800। এটা কি করতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। এইটা কি আমরা বুঝছি? ওইটাই বুঝাইতেছি। দেখো ভাইয়া, আমাকে বলছে নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেন। সো আমার ফার্স্ট কাজ কি করতে হবে, নগদ উদ্বৃত্ত কয় টাকা হয় সেটা আগে বের করতে হবে। এটা আমরা কেমনে পাই? সো বেসিক্যালি যখন আমরা অ্যাকচুয়াল ম্যাথ করি, যেদিকে যোগফল বলে সেটা দুই দিকে লিখে ফেলি, যেদিকে যোগফল কম ওইটা বিয়োগ করি, বিয়োগ করে যে অ্যামাউন্টটা পাই ওইটাই বেসিক্যালি কি ভাই, নগদ উদ্বৃত্ত। যেমন আমি যদি আগের অঙ্কে যাই, এই অঙ্কে আমার নগদ উদ্বৃত্ত কয় হাজার টাকা ভাইয়া, 19,000 টাকা। আমি যদি তারও আগের অঙ্কে যাই, এই অঙ্কে আমার নগদ উদ্বৃত্ত কয় টাকা ভাইয়া, 34,000 টাকা। আমি যদি তারও আগে কোন অঙ্কে যাই, এই অঙ্কে আমার নগদ উদ্বৃত্ত কয় হাজার টাকা ভাইয়া, 11,940 টাকা। বাট এই অঙ্কে আমাকে বলছে নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রাখতে বলছে, মানে আমি এতক্ষণ ধরে যে রেগুলার যেটা পাচ্ছিলাম ওইটা রাখতে পারবো না। তো আমি আগে যেটা করলাম, ডেবিট দিকে নগদ সাইড যোগ করলাম, ক্রেডিট দিকে নগদ সাইড যোগ করলাম, রাফে আলাদা করে লিখতাম, লিখে ডিফারেন্সটা বের করে ফেললাম। ডিফারেন্স কয় টাকা হয়, 20,800 টাকা হয়। বাট আমি তো এত টাকা রাখতে পারবো না, আমাকে বলছে 1,000 টাকা রাখতে। তো আমি যেটা করলাম, এখান থেকে 1,000 টাকা বিয়োগ করে ফেললাম। বিয়োগ করার পর টাকা পাইলাম কত, 19,800 টাকা। এই টাকাটাই হচ্ছে আমার জন্য কিভাবে বেসিক্যালি অবশিষ্ট টাকা। তো আমাকে বলছে নগদ উদ্বৃত্ত 1,000 টাকা হাতে রাখতে। নগদ উদ্বৃত্ত ছিল কয় হাজার টাকা, 20,800 টাকা। তো এখান থেকে রাখতে পারবো কয় হাজার টাকা, 1,000 টাকা। অবশিষ্ট কয় হাজার টাকা ভাই, 19,800 টাকা কি করতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। যদি ব্যাংকে জমা দেই তাহলে জাবেদা কি হবে, ব্যাংকে জমা দিলে জাবেদা হয় হচ্ছে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। আমি যদি এখানে লিখি জাবেদা কি হবে, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। কয় হাজার টাকা ভাইয়া, 19,800। কয় হাজার টাকা ভাইয়া, 19,800। ঠিক আছে, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট কয় হাজার টাকা ভাই, 19,800, 19,800। তো এখন এতটুকু পর্যন্ত কি ভাই আমরা বুঝছি? আমার নগদ উদ্বৃত্ত যদি আমি নর্মালি ম্যাথ করতাম, 31 তারিখ লেনদেনটা দেওয়া থাকতো না, আমার নগদ উদ্বৃত্ত আসতো কয় টাকা ভাইয়া, 20,800 টাকা। আর আমাকে কোয়েশ্চেনে বলে দিছে নগদ উদ্বৃত্ত ভাই তুমি 1,000 টাকা রাখতে পারবা। সো এই জন্য আমি কি করলাম, 20,800 থেকে 1,000 টাকা বিয়োগ করলাম, থাকে কত, 19,800 টাকা। এটা হচ্ছে অবশিষ্ট টাকা, এটা আমি কি করলাম ভাই, ব্যাংকে জমাদান করলাম। ব্যাংকে জমাদান করলে জাবেদা কি হয়, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, একটা কন্ট্রা এন্ট্রি না। সো আমার টাকা বসবে জাবেদা অনুযায়ী। ডেবিট দিকে, ডেবিট দিকে এটা আমার ডেবিট দিক, টাকা বসবে কার ঘরে, ব্যাংকের ঘরে। কয় টাকা বসবে, 19,800। ডেবিট দিকে ব্যাংকের ঘরে কয় টাকা বসবে, 19,800 টাকা বসবে। ক্রেডিট দিকে নগদের ঘরে কয় টাকা বসবে ভাইয়া, 19,800 টাকা বসবে। ঠিক আছে, হিসাবের নাম কি হবে, হিসাবের নাম হবে ব্যাংক হিসাব। এখানে হিসাবের নাম কি হবে, এখানে হিসাবের নাম হবে নগদান হিসাব। ঠিক আছে, তারিখ কত, 31, তারিখ হচ্ছে 31। ঠিক আছে, লিখলাম 19,800, এখানে 19,000 লিখলাম, এখানে 19,800 হবে। ঠিক আছে, লেখা শেষ। এরপর আমার কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি করতে হবে। তো এখন আমার এইদিকে যদি আমি যোগফলটা লিখি, কি করতে হবে, কয় টাকা বসবে, দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম। তো এদিকে কয় টাকা বসতেছে আমার এখানে, 41,500। এদিকে কয় টাকা বসবে যদি আমি নর্মালি হিসাব করে আসি, 22,500 যোগ 5,000 যোগ কত, 19,800, যোগ করলে কত হয়, 47,300। 41,500, 47,300। ঠিক আছে, ওকে। এখান থেকে আমি এখন উপরের পার্টটা বিয়োগ করে দিই। 47,300, আরে মাইনাস 4,800 মাইনাস 7,500 মাইনাস 3,000, থাকে কত, 32,000 টাকা। সো আমার যখন এইখানে আমি ব্যালেন্স সিডি করব, এইখানে ব্যালেন্স সিডি নগদের ঘরে কয় টাকা থাকবে, 1,000 টাকা। আমাকে যে বলে দিছে নগদের ব্যালেন্স সিডি রাখতে হবে কয় হাজার টাকা, 1,000 টাকা। এই যে 1,000 টাকা রাখলাম আমি। আচ্ছা, বাকি টাকা কি করছি, ব্যাংকে জমাদান করে ফেলছি। আর ব্যাংকের সাথে কত টাকা আসবে, ব্যাংকের সাথে আসবে 32,000 টাকা। এই যে ব্যাংকের সাথে কয় টাকা, ব্যালেন্স সিডি 32,000 টাকা। এদিকে ব্যালেন্স সিডি, এদিকে হবে কি ভাইয়া, ব্যালেন্স বিডি, সেম অ্যামাউন্ট। নগদের ঘরে কয় হাজার টাকা, 1,000 টাকা, ব্যাংকের ঘরে কয় হাজার টাকা, 32,000 টাকা। ঠিক আছে, এই অঙ্কটাই ফ্রেশ করে পরের পেজে করে দেওয়া আছে, কোনো ডিফারেন্স নেই।
জাস্ট আমাদের একটা কাজই করতে হবে, যখন আমাদের অঙ্কে এরকম বলা থাকবে যে এত টাকা উদ্বৃত্ত হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমাদান করতে, তখন আমরা ডেবিট সাইড নগদ যোগ করব, ক্রেডিট সাইড নগদ যোগ করব, ডিফারেন্সটা বের করব, ডিফারেন্স বের করব, যে অ্যামাউন্টটা রাখতে পারবে ওই অ্যামাউন্টটা বিয়োগ করে দিব, তারপর যে টাকাটা পাবো ওই টাকাটা কি করবো, ব্যাংকে সিম্পলি জমাদান করে ফেলবো। আর আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? ওকে। আর যদি আমাকে উল্টা বলে যে, এখানে আরেকটা জিনিস বলতে পারে যে ব্যাংক উদ্বৃত্ত, এটা তো নগদ উদ্বৃত্ত বললাম, তখন আরেকটা কি বলতে পারে, ব্যাংক উদ্বৃত্ত এত টাকা 1,000 টাকা হাতে রেখে বাকি টাকা বা অবশিষ্ট টাকা ব্যাংক হতে উত্তোলন করো। তখন আমার কি করতে হবে, তখন আমার ডেবিট সাইডের ব্যাংক কলাম যোগ করব, ক্রেডিট সাইডের ব্যাংক কলাম যোগ করব, ওইটার ডিফারেন্সটা বের করব, দেন ওই টাকার অ্যামাউন্টটা বিয়োগ করব, দেন বাকি টাকা কি করব, ব্যাংক হতে উত্তোলন করব। তখন জাবেদা কি হবে, নগদ এন্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট, তখন যে অ্যাজ ইউজুয়াল জাবেদা হয় কনফ্রেন্টিতে বসায় ফেলবো। জাস্ট তখন এখন যেটা করুন তার ঠিক অপোজিট কাজটা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথের অবস্থা। বাট কনসেপ্ট এক, কনসেপ্ট সব জায়গায় সেম থাকবে। যদি বলে নগদের ক্ষেত্রে তখন নগদের পার্টটা করব, যদি বলে ব্যাংকের ক্ষেত্রে তখন ব্যাংকের কাজটা করব, অন্য জায়গায় আমরা আটকাবো না, ঠিক আছে? ওকে। এবার হচ্ছে আমাদের কয়েকটা এমসিকিউ, এমসিকিউ অ্যান্সার করতে পারলেই তোমাদের ছুটি। সো ব্যবসা লাইভ জীবনী শক্তি বলা হয় কাকে, নগদ অর্থকে বলা হয় ব্যবসা জীবনী শক্তি। তারপর কখন নগদান যে নির্ণয় করা হয়, দৈনিক যে নির্ণয় করা হয়। এক ঘর নগদান বই কোন উদ্বৃত্ত প্রকাশ করে, এক ঘর নগদান বই অলওয়েজ ডেবিট জেড প্রকাশ করে, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এক ঘর নগদান বই অলওয়েজ কোন জেড প্রকাশ করে, ডেবিট জেড প্রকাশ করে। নগদান বই কি লেখা হয়, সকল প্রকার নগদ প্রাপ্তি ও প্রদান, ইজি। দুই ঘর নগদান বই তিন ঘর নগদ, কয়টা কলাম বেশি থাকে, দুইটা কলাম বেশি থাকে। যে প্রতিষ্ঠান সব লেনদেনই নগদে হয় সেখানে কি তৈরি করা হয় ভাইয়া, এক ঘর নগদান বই করা হয়। কোন ধরনের নগদান বইতে নগদ বার্তা লেখা হয়, তিন ঘর নগদান বইতে নগদ বার্তা লেখা হয়। এই একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, দেখি কয়জন পারো। $32,000 কেমনে হইলো, যোগ বিয়োগ করে হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। ইমা, কোন পার্টটা বুঝো নাই আপু, একটু বলো তো আমাকে। পোল যাচ্ছে না, এই জন্য তোমাদেরকে এখান থেকে ডিরেক্ট অ্যান্সারটা করতে, অ্যান্সার সি অনেকে বলতো। দেখো তো স্যার, জনাব আসিফ নগদ 1,00,000 টাকা, 70,000 টাকা যন্ত্রপাতি, 20,000 টাকা আসবাবপত্রের ব্যবসা আরম্ভ করেন। যদি বাপ্পির নিকট নগদে বিক্রি 8,000 টাকা, ভাড়া প্রদান 5,000 টাকা, তাহলে নগদ হিসাবে জের কত হবে? তোমাদের যে ভুলটা তোমরা করছো, দেখো নগদ নিয়ে শুরু করছিল কত, 1,00,000 টাকা। এরপরে বাপ্পির নিকট বিক্রয়, এটা কি নগদ লেনদেন না ধারে লেনদেন বলো তো? বাপ্পির নিকট বিক্রয়, বাপ্পি ব্যক্তির নাম বলা আছে, আর কিছু বলা নেই, এটা কি ধারে লেনদেন না? এটা কি নগদান হিসেবে কোনো প্রভাব ফেলবে? ফেলবে না তো। জাস্ট ভাড়া প্রদান এই পার্টটা হবে। সো 1,00,000 থেকে 1, 2, 3, 4, 5 বাদ যাবে কয় হাজার টাকা, 5,000 টাকা। তাহলে থাকতেছে কয় টাকা ভাইয়া, 95,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের শেষ। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ। ইয়েস আকাশ, তোমার অ্যান্সার ঠিক আছে, বাকি সবার অ্যান্সার ভুল। বুঝতে পারছি ভাইয়া, এটাই হচ্ছে এখানকার ওভারঅল কাহিনী। আর যারা এই জায়গায় বলতেছিল যে বুঝতে অসুবিধা হচ্ছে, সিম্পলি আমি যে কাজটা করছি, সিম্পলি বেশি কিছু করিনি।
নগদ সাইড যোগ মানে ডেবিট দিকে নগদ সাইড যোগ করছি, ক্রেডিট দিকে নগদ সাইড যোগ করছি, যোগ করে ডিফারেন্সটা বের বের করছি, ডিফারেন্স থেকে 1000 টাকা বিয়োগ করছি, ওই টাকাটা কি করছি ব্যাংকে জমা দান করছি, যা কোয়েশ্চেনে বলা ছিল সেই কাজটাই করছি, আর কিন্তু কোনো কিছু এই জায়গায় করিনি। ঠিক আছে, ওকে। আমার অ্যান্সারটা দেখেন। আচ্ছা আকাশ, ইয়েস তোমার অ্যান্সারটা দেখছি ভাইয়া, ডান, ওকে। আমাদের জাস্ট লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি করতে হবে, কি আমাদের ছোট্ট একটা কাজ আছে, যে তোমরা আমাদের ক্লাসটা করলা, তো এই ক্লাসটা করার পর আমরা তোমাদের কি করতে পারি, আমাদের কিন্তু রেগুলার ব্যাচে ক্লাস হয়, পেইড ব্যাচে। তো পেইড ব্যাচে আমরা এভাবেই পড়াই, একটা একটা করে টপিক। তো আমাদের পেইড ব্যাচে কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে, আমাদের পেইড ব্যাচে অধ্যায় 1 শেষ, অধ্যায় 2 শেষ, অধ্যায় 3 শেষ, অধ্যায় 4 শেষ, অধ্যায় 5 না, আমরা শুরু করছি আর্থিক বিবরণী। প্রিভিয়াস যত ক্লাস আছে সবগুলা ক্লাসের রেকর্ড কিন্তু দেয়া আছে, তোমরা যদি চাও আমরা কিন্তু পেইড ব্যাচে এভাবে সুন্দর করে পড়াই, আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। তো পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে টেনমিস স্কুলের ওয়েবসাইটে। তো টেনমিস স্কুল ওয়েবসাইটে যাওয়ার জন্য জাস্ট এক লিখলেই হয়, 10ms এটা লিখলেই হবে, জাস্ট এন্টার করবা, এন্টার করার পর এখানে তুমি এখানেও লিখতে পারো, এখানে জাস্ট এইচএসসি 27 লিখলেই হয়, এইচএসসি 27, এইচএসসি 27 লিখে এন্টার করলেই, একটু যদি নিচে যাও ইকোনমিক্স, ইকোনমিক্স এর পরে কাকে পাবো ভাইয়া, মানে কই চলে গেল, ইকোনমিক্স এর একটু নিচে জিওগ্রাফি, তার নিচে অ্যাকাউন্টিং, এখানে জাস্ট একটু যদি ক্লিক করে ফেলো এই অ্যাকাউন্টিং কোর্স দেখতে পারবা। এখান থেকে জাস্ট কোর্সটি কিনুন এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে আমাদের এখানে প্রোমো কোড যোগ করার সুযোগ আছে, এখানে দিবা, এখান থেকে লিখবা যে মাহিন এইচএসসি 27, MAHINHSC 27, 27, ঠিক আছে। আরে এতগুলো দুই কেন, মাহিন এইচএসসি 27, তোমরা যেহেতু এইচএসসি 27 ব্যাচ, তোমাদের জন্য এটা সাবমিট করলেই ডিসকাউন্ট হয়ে যাবে 2000 টাকা। আমাদের অ্যাকাউন্টিং ফুল সিলেবাসের কোর্সটা কি করতে পারো ভাইয়া, কিনতে পারবো। 2000 টাকা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, ইচ এন্ড এভরিথিং সবকিছু আমরা তোমাদেরকে পড়াই দিব। তোমরা যদি আমাদের আরো ফ্রি ক্লাস দেখতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট দেখা দিই যে আমাদের ফ্রি ক্লাস দেখার জন্য আমাদের এখানে একটা ইউটিউব প্লেলিস্ট আছে, এখানে ক্লিক করে আমাদের প্রিভিয়াস, তোমার নাম্বারটা জাস্ট এখানে দিতে হবে, এখানে ক্লিক করে তুমি আমাদের প্রিভিয়াস যত জিনিস আমরা পড়াইছি ফ্রিতে, সেটা এখান থেকে কি করতে পারবা, দেখে নিতে পারবা। তোমার জাস্টিফিকেশন লাগবে যদি, যে ভাই এরা কেমন পড়ায়, সেটা ওই জায়গা থেকে কি করতে পারবো ভাইয়া, বুঝতে পারবা। সো ওভারঅল আমাদের ক্লাস ছিল এখানে এই পর্যন্তই। সো যারা যারা এতক্ষণ ক্লাসটা করছো তাদের সবাইকে একটা কি দিতে হবে জানো, ধন্যবাদ। তোমাদের যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে যে ভাইয়া কি করতে হয়, কেমনে করতে হয়, তাহলে এই নাম্বারে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারো। যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।